শেয়ার করো। যাও। হ্যালো এভরিওয়ান, সবাই জয়েন করে যাও। আজকে তোমাদের কেমিস্ট্রি ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, আজকে কেমিস্ট্রি তোমাদের কোন চ্যাপ্টার পড়ানো হবে বলো তো? আজকে তোমাদের গুণগত রসায়ন যে আছে, এই গুণগত রসায়নের অর্ধেক পড়ানো হবে। সো সবাই আশা করবো যে দ্রুত লাইভে জয়েন হয়ে যাবা। অলরেডি 35 জন আমাদের সাথে জয়েন আছে। আজকের ক্লাসে অবভিয়াসলি রস থাকবে, যেহেতু নামই রসায়ন, তো রসায়ন ক্লাসে অবশ্যই রস থাকবে। ঠিক আছে, দ্রুত জয়েন হও সবাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বায়োলজি ক্লাসে এত জয়েন, বাট কেমিস্ট্রি ক্লাসে এত কম কেন আজকে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা চলো, আজকে আর দ্রুত করবো না, সরি দেরি করবো না। দেরি না করে কি করবো, চলো দ্রুত শুরু করে দিই। ঠিক আছে, আচ্ছা তো দেখো কেমিস্ট্রিতে যদি যাই, প্রথমেই দেখবা কি আছে। এটা MCQ 1, অর্থাৎ এটা আছে তোমার জাহাঙ্গীরনগরের 23-24 সেশনে আসছে। সরি, একটু মিস্টেক হয়ে গেল। এটা কত? 23-24 সেশনে আসছে। কত সালে? জাহাঙ্গীরনগর ডিতে 23-24 সেশনে এসেছে। তো চলো আমরা এখন কি করব, এটার দেখবো যে প্রশ্নটা কি, নিউট্রিনো কণার আবিষ্কারক কে। দেখো তো তোমরা সবাই এই প্রশ্ন পারো কিনা। তোমরা যদি এই প্রশ্নটা পারো তাহলে দ্রুত তোমরা কি করবা, এই প্রশ্নটার উত্তর দিয়ে দাও। নিউট্রিনো কণার আবিষ্কারক কে, এটা বলতে পারবা কেউ? গুণগত রসায়ন আজকে শেষ করবো হচ্ছে তোমাদের কতটুকু পর্যন্ত করা যায় বলো? আজকে ভাবছি কোয়ান্টাম সংখ্যা পর্যন্ত শেষ করব। ঠিক আছে, তারপরে নেক্সট ক্লাসে হচ্ছে কোয়ান্টাম সংখ্যার পর থেকে একদম শেষ পর্যন্ত শেষ করে দিব। আর এর মধ্যে বলি, তোমার লাইমেন সিরিজ, বামার সিরিজের যে ম্যাথগুলো আছে ওইটা নেক্সট ক্লাসে করাবো, কারণ ওইটা এই পার্টের মধ্যে রাখি নাই। আচ্ছা দেখি কে একের বি। ওকে, অনেকেই দেখছি কমেন্ট করতেছে একের কি, একের বি। নিউট্রিনো কণার আবিষ্কারক কে? নিউট্রিনো কণা, এই নিউট্রিনো কণার আবিষ্কারক কে? অপশনে আছে হেন্ডারসন, ফার্মি, গোল্ডস্টাইন এবং ইউকাওয়া। ঠিক আছে, ইউকাওয়া। এখন কে কে আনসার করবা দেখি, কে কোনটা আনসার করছে। অনেকেই আনসার করছে বি,
তাই না? অনেকে অ্যান্সার করছে কি বি। আচ্ছা, তার আগে বলে রাখি, এই হেন্ডারসন যে আছেন, এই হেন্ডারসন কি, উনি কি আবিষ্কার করছে বলতো? এই হেন্ডারসন একটা কণা আবিষ্কার করছে যার নাম হচ্ছে পজিট্রন। হেন্ডারসন কি কণা আবিষ্কার করছে? পজিট্রন নামে একটা কণা আছে, যে কণাটা আবিষ্কার করেছেন কে? এই হেন্ডারসন। আর নিউট্রিনো কণা আবিষ্কার করছে ফার্মি, বিজ্ঞানীকে ফার্মি। সেই সাথে গোল্ডস্টাইনের কথা যদি আমরা বলি, গোল্ডস্টাইন কি আবিষ্কার করছে? কেউ বলতে পারবা? গোল্ডস্টাইন হচ্ছে প্রোটন আবিষ্কার করেছেন। কি করেছেন? প্রোটন আবিষ্কার করেছেন। কে করেছেন? এই গোল্ডস্টাইন। ঠিক আছে, গোল্ডস্টাইন। আর যদি বলি ইউকাওয়া, এই ইউকাওয়া কি আবিষ্কার করেছেন? এই ইউকাওয়া করেছেন হচ্ছে মেসন ও পাইন কণা। কি, সরি, মিওন ও মেসন কণা। মিওন ও মেসন, এটা কি? এটা হচ্ছে মেসন কণা। ঠিক আছে, এই জিনিসটুকু মাথায় রাখবা। কে কোনটা আবিষ্কার করছে, এই আবিষ্কারকের নাম কিন্তু তোমাদের আসতে পারে। সেই সাথে নিউক্লিয়াসের আবিষ্কারক কে? রাদারফোর্ড। নিউক্লিয়াস বা নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণ করছে নিউক্লিয়াস প্লাস ইলেকট্রন। এটা কে আবিষ্কার করছে? নিউক্লিয়াস আর ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে রাদারফোর্ড। রাদারফোর্ড। ঠিক আছে, এই ইনফরমেশন মাথায় রাখবা। এবং নিউট্রনের আবিষ্কার কে করেছে? চ্যাডউইক। নিউট্রন, এই নিউট্রনের কে আবিষ্কারক কে? চ্যাডউইক। চ্যাডউইক। ঠিক আছে, ধরো জাহাঙ্গীরনগরে কিভাবে প্রশ্ন আসে, জাহাঙ্গীরনগরে চান্স পাওয়ার আমি একটা সহজ উপায় তোমাদের বলে রাখি ভাইয়ারা। বলো তো, জাহাঙ্গীরনগরে চান্স পাওয়ার একটা সহজ উপায় বলে রাখি। সেটা হচ্ছে, আমি যেটা করেছিলাম, আমার যে ফ্রেন্ড ছিল, আমার সাথে যে আমার একটা ফ্রেন্ড গেছিল, ও হচ্ছে ঠিক আমার 2 শিফট আগে পরীক্ষা দিয়েছে। এখন আমার 2 শিফট আগে পরীক্ষা দেওয়ার পরে ও দ্রুত এসে আমাকে বলতেছে, রাকিব তুমি এই জিনিসগুলো পড়ো, এই টপিক থেকে প্রশ্নগুলো আসছে। ঠিক ওই টপিকগুলো আমি পড়ে গেছি, ওই টপিকগুলো একটু দেখে গেছি, যাই দেখি যে ঠিকই আসছে, জাস্ট প্রশ্নটা ভিন্ন, সেম টপিক বাট প্রশ্নটা ভিন্ন। যেমন ওর যদি একজনের যদি আসে নিউট্রিনো কণার আবিষ্কারককে, আরেকজনের আসবে পজিট্রন কণার আবিষ্কারককে। ঠিক দেখবা তৃতীয় শিফটে প্রশ্ন আসবে তোমার মেসন কণার আবিষ্কারককে। আবার চতুর্থ শিফটে প্রশ্ন আসছে পাইন কণা, সরি, মিওন কণার আবিষ্কারককে। একটা হচ্ছে মেসন কণার আবিষ্কারককে, একটা হচ্ছে মিওন কণার আবিষ্কারককে। এরকম কিন্তু তোমার ভিন্ন নামে প্রশ্নগুলো হয়। ঠিক আছে, বা একই আবিষ্কারক দেখা যাচ্ছে 2টা জিনিস আবিষ্কার করছে, তো এক শিফটে যদি একটা দেয়, আরেক শিফটে দিবে আরেকটা জিনিস। এরকম করে কিন্তু তোমার প্রশ্নগুলো আসবে। সো এই জিনিসগুলা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, বলে রাখি ভাইরা, প্রোটন কি রাদারফোর্ড আবিষ্কার করেননি? প্রোটন কণা রাদারফোর্ড আবিষ্কার করে নাই। ঠিক আছে, ও সরি, একটু মিস্টেক হয়ে গেছে এখানে, হচ্ছে তোমার একটুই হয়ে গেছে। প্রোটন, নিউক্লিয়াস বা প্রোটন হচ্ছে রাদারফোর্ড। ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, রাদারফোর্ড। আর হচ্ছে তোমার এইখানে গোল্ডস্টাইন যে না আছে, উনিও তোমার হচ্ছে প্রোটনের আবিষ্কারক। ঠিক আছে, মূলত এই যে ওনারা যে করছে, ওনারা হচ্ছে ক্যাথোড রশ্মি আবিষ্কার করছে। এই ক্যাথোড রশ্মি থেকে মূলত প্রোটনের অস্তিত্বটা প্রমাণ পাওয়া গেছে। আর ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে জে থমসন, উনি হচ্ছে আবিষ্কার করেছেন। তো রাদারফোর্ড যেটা করছে, এই প্রোটনের আবিষ্কার, গোল্ডস্টাইন প্রোটন করছে, আবার রাদারফোর্ড যেটা করছে, এই প্রোটন মূলত প্রোটন না বলে তুমি সেটাকে কি বলবা? ক্যাথোড রশ্মি, সরি, ক্যানাল রশ্মি বা ক্যাথোড রশ্মি, এই টাইপের জিনিসগুলো যা আছে, এই জিনিসগুলা তারা কি করছেন? আবিষ্কার করেছেন। ঠিক আছে, এখন চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আরো কোনো প্রবলেম থাকলে বলো। ক্যাথোড রশ্মির আবিষ্কারক কে? ফ্যারাডে, রিডবার্গ, ক্রুক্স, পাউলি। এই যে ক্যাথোড রশ্মি যা আছে, ক্যাথোড রশ্মি, যে রশ্মির সাহায্যে রাদারফোর্ড কি করেছে বলো তো ভাইয়ারা? যে রশ্মির সাহায্যে রাদারফোর্ড নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণ করেছে, অর্থাৎ নিউক্লিয়াসের কেন্দ্রে যে ধনাত্মক চার্জটা আছে সেটা কে প্রমাণ করেছে বলো তো? সেটা কে প্রমাণ করেছে? সেটা করেছে রাদারফোর্ড। এবং কোন রশ্মির মাধ্যমে? ক্যাথোড রশ্মির মাধ্যমে। তো ক্যাথোড রশ্মির আবিষ্কারককে এই ক্রুক্স। ক্যাথোড রশ্মির আবিষ্কারককে বলো তো ভাইয়ারা? ক্যাথোড রশ্মির আবিষ্কারক হচ্ছে তোমাদের ক্রুক্স। বিজ্ঞানী ক্রুক্স হচ্ছে ক্যাথোড রশ্মির আবিষ্কারক। আর ক্যাথোড রশ্মি নিয়ে প্রথমে গবেষণা কে শুরু করছিল? বিজ্ঞানী গোল্ডস্টাইন শুরু করেছিল। ঠিক আছে, গোল্ডস্টাইন শুরু করেছিল। আচ্ছা, এখানে ফ্যারাডে ফ্যারাডে কিসের আবিষ্কারক বলতে পারবা কেউ? ফ্যারাডে আছে, তারপরে হচ্ছে রিডবার্গ আছে এবং পাউলি আছে। পাউলি হচ্ছে বর্জন নীতি, রিডবার্গ যে ধ্রুবকটা আছে, অর্থাৎ রিডবার্গে একটা আবিষ্কার আছে যেটা হচ্ছে তুমি বোর পরমাণু মডেল যে আছে, এই বোর পরমাণু মডেলের মধ্যে তুমি কি করছো বলতো? বোর পরমাণু মডেলের মধ্যে তুমি বর্ণালীর যে রেখার অস্তিত্ব আছে না, বা বর্ণালী রেখার যে উৎপত্তি, এই বর্ণালী রেখাটা ব্যাখ্যা করছে মূলত কে? এই বিজ্ঞানী রিডবার্গ। ঠিক আছে, কে ব্যাখ্যা করছে? এই রিডবার্গ করেছে। কি করছে? তোমার পরমাণুতে বর্ণালী রেখা, পরমাণুতে বর্ণালী রেখা, এই জিনিসগুলো একটু জাস্ট মাথায় রেখো তোমরা। আচ্ছা, অনেকেই আনসার করতেছো, অনেকেই ভালো পারো তোমরা। চলো, কোনটি বলবিদ্যা নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত মডেল? অর্থাৎ বলবিদ্যা নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত মডেল কোনটা? একটা হচ্ছে তোমার
বলবিদ্যা নীতি কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে, আরেকটা হচ্ছে বলবিদ্যা নীতির উপর ভিত্তি করে কোনটা প্রতিষ্ঠিত হয়েছে। তো এইখানে যেটা মাথায় রাখবা তোমরা, বলবিদ্যা নীতি কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। অনেকের মনে হইতে পারে বোর মডেল, না, বলবিদ্যা নীতির উপর প্রতিষ্ঠিত পরমাণু মডেল বা বলবিদ্যা নীতির উপর ভিত্তি করে কোন মডেলটা প্রতিষ্ঠিত হয়েছে। বলবিদ্যা নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে তোমার বোর সামারফিল্ড মডেল। আর বোর মডেল তোমার যেটার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে তোমার কি বলতো, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এই বোর মডেল কোনটার উপর? প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর। কার উপর? প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর। কোয়ান্টাম তত্ত্ব কে, এই যে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে বোর পরমাণু মডেল যেটা আছে, এটা কার উপর? প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত মডেল, ঠিক আছে। আর থমসন প্রস্তাবিত যে মডেলটা ছিল সেটা হচ্ছে পাম পুডিং মডেল। থমসন প্রস্তাবিত যে মডেলটা ছিল সেটা হচ্ছে পাম পুডিং মডেল, যেখানে তোমার কি হয়েছে, পরবর্তী ইলেকট্রনের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে, ঠিক আছে। আর রাদারফোর্ড যেটা করছেন, রাদারফোর্ডের পরমাণু মডেল কোনটা? রাদারফোর্ডের যে মডেলটা আছে, এই রাদারফোর্ডের মডেল হচ্ছে আলফা কণা বিচ্ছুরণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আলফা কণার বিচ্ছুরণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আলফা কণার কিসের উপর? বিচ্ছুরণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আলফা কণার বিচ্ছুরণের উপর ভিত্তি করে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। এখন দেখো আরেকবার বলে রাখি আমি, কোনটি বলবিদ্যা নীতির উপর বলবিদ্যা নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে, কোন পরমাণু মডেলটা? সেটা হচ্ছে বোর সামারফিল্ড মডেল। আর বোর মডেল যেটা, সেটা হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত মডেল। যদি বলি যে রাদারফোর্ডের মডেল কোনটার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে? আলফা কণার বিচ্ছুরণের উপর ভিত্তি করে, ঠিক আছে। থমসন প্রস্তাবিত মডেল কোনটা? পাম পুডিং মডেল, যেটা থেকে তুমি পরবর্তী কি করছো? ইলেকট্রনের আবিষ্কার করেছো, ঠিক আছে। হ্যাঁ, 3 এ অনেকেই আনসার করেছে। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কারের পরীক্ষার Z10S কেন ব্যবহার করা হয়, অর্থাৎ জিঙ্ক সালফাইড কেন ব্যবহার করা হয়েছে, এটা কেউ বলতে পারবা? আচ্ছা, এটা মাথায় রাখার একটা জিনিস তোমাকে বলি, তুমি যে রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা আছে, এই পরমাণু মডেলে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে বা কি কি জিনিস ব্যবহার করা হয়েছে, সেটা তুমি যে শর্টকাট দ্বারা মাথায় রাখবা রাফাজি-এলেন বা রাফাজি এলো, ঠিক আছে। এখানে রাতে বুঝবা রাদারফোর্ড, রাদারফোর্ড। এই রাতে কি বুঝবা তুমি বলো তো? রাতে বুঝবা হচ্ছে রাদারফোর্ড। তারপরে জিতে যেটা আছে, জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা। কি পর্দা? জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা। আর এলো যেটা আছে, এটাতে কি বুঝবা তুমি? সোনার পাত যে আছে না, সোনার পাত 0.0004 সেন্টিমিটার পুরু। এই 0.0004 সেন্টিমিটার পুরু যে সোনার পাতটা আছে, সেই সোনার পাতটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। কি, এই জিনিসটা মাথায় রাখো, ঠিক আছে। অর্থাৎ রাফাজি এলো, এই জিনিসটা মাথায় রাখো সবাই। কি মাথায় রাখবা? রাফাজি এলো, জিঙ্ক সালফাইড পর্দা। আর হ্যাঁ, এই আচ্ছা, এর দ্বারা আরেকটা জিনিস মাথায় রেখো, আলফা কণা। আচ্ছা, আলফা কণা কোনটা? এই যে দ্বিধনাত্মক যে হিলিয়াম পরমাণু আছে বা দ্বিধনাত্মক যে হিলিয়াম আয়নটা আছে, এটাকে মূলত আমরা কি বলি? আলফা কণা বলে থাকি। এই জিনিসটা মাথায় রেখো সবাই। আশা করি তোমরা সবাই পারবা এই প্রশ্নটা। দেখি অলরেডি কে কি আনসার দিছে, আমি দেখতে থাকি। আচ্ছা, অপশনে কি আছে? আলফা কণার দিক পরিবর্তন দেখার জন্য, বিটা কণার দিক পরিবর্তন বোঝার জন্য, ধনাত্মক ক্ষেত্র তৈরির জন্য, ঋণাত্মক ক্ষেত্র তৈরির জন্য। এটা আলফা কণার দিক পরিবর্তন দেখার জন্য, ঠিক আছে। রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কারের পরীক্ষায় Z10S কেন ব্যবহার করছে বা জিঙ্ক সালফাইড কেন ব্যবহার করছে, অর্থাৎ তোমার আলফা কণাটা যে দিক পরিবর্তন করছে, সেই আলফা কণাতে গিয়ে তোমার প্রতিপ্রবাহ সৃষ্টি করছে কে? আলফা কণাটা দিক পরিবর্তন করে কোথায় গেছে? তোমার পিছনে যে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা ছিল, সেই জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দাতে গিয়ে সেখানে কি তৈরি করেছে? এক ধরনের প্রতিপ্রবাহ বা অনুপ্রবাহ সৃষ্টি করেছে, যেটা থেকে পরবর্তীতে আমরা কি দেখতে পাই বলো তো ভাইয়ারা? যেটা থেকে আমরা বুঝতে পারি কি, যে আলফা কণা তার দিক পরিবর্তন করেছে। অর্থাৎ আলফা কণা তার চাইতে ভারী কোনো বস্তুর সাথে ধাক্কা খেয়েছে। এই যে ভারী কোনো বস্তুর সাথে ধাক্কা খেয়েছে, প্রথমত আলফা কণা হচ্ছে পজিটিভ আয়ন, ঠিক আছে। আলফা কণা কি? একটা পজিটিভ আয়ন। তার মানে আলফা কণা যার সাথে ধাক্কা খেয়ে দিক পরিবর্তন করেছে, অবশ্যই সে ভারী কোনো বস্তু এবং সে কি? ধনাত্মক চার্জযুক্ত। কারণ ধনাত্মক চার্জযুক্ত না হলে এই আলফা কণাকে সে কি করতে পারতো না? ধাক্কা দিতে পারতো না। আলফা কণা ধনাত্মক চার্জযুক্ত, অর্থাৎ আলফা কণা তোমার কি হয়েছে? আলফা কণা তোমার হচ্ছে বিকর্ষিত হয়েছে। কার দ্বারা বিকর্ষিত হয়েছে বলতো? এই যে তার কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে, অর্থাৎ এই ভারী একটা বস্তু আছে, সেই ভারী বস্তু দ্বারা বিকর্ষিত হয়েছে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবো। ও আচ্ছা, নিউ এডিশনে তোমাদের আবার চেঞ্জ আনছে, তাই না? আচ্ছা, যাই হোক, নিউ এডিশনে যেটা আছে তোমরা সেটা পড়বা, 0.0004।
সেন্টিমিটার পুরু। প্রতি বছর বইয়ের মধ্যে বিভিন্ন চেঞ্জ জানে রে, 0.0004 সেন্টিমিটার পুরু। ঠিক আছে, এই জিনিসটুকু মাথায় রাখো। এখন চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ম্যাক্স প্লাঙ্কের, আচ্ছা রাদারফোর্ডের যে আলফা কণাটা আমি পড়ালাম না, আরেকটা জিনিস মাথায় রেখো তোমরা, আরেকটু ইনফরমেশন যেটা তোমরা মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে যে আলফা কণা যে আছে, আলফা কণা কত, আলফা কণা হচ্ছে তোমার ধনাত্মক চার্জযুক্ত, আর বিটা কণা যেটা আছে সেটা হচ্ছে গতিশীল ইলেকট্রন কণা বা ঋণাত্মক চার্জযুক্ত, আর গামা কণা হচ্ছে চার্জহীন। আলফা, বিটা, আরেকটা কি গামা। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিধনাত্মক চার্জযুক্ত, দ্বিধনাত্মক চার্জযুক্ত, দ্বিধনাত্মক চার্জ। আর বিটা যেটা আছে গতিশীল ইলেকট্রন, আর ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ, গতিশীল ইলেকট্রন, এটা মাথায় রেখো, গতিশীল ইলেকট্রন। আর ইলেকট্রনের চার্জ কি ভাইরা বলো তো, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। আর গামা যেটা আছে, এই গামা কণা যেটা আছে এটা কি, এটা হচ্ছে চার্জহীন বা চার্জ মুক্ত বা আধান মুক্ত। ঠিক আছে, চার্জহীন। এই জিনিসটুকু মাথায় রাখলেই তোমাদের এনাফ। ঠিক আছে, আচ্ছা তোমাদের বলি নিউ এডিশন, পুরনো এডিশন, এই জিনিসগুলা সবসময় নিউ এডিশনের বইটা তোমরা ফলো করবা। পুরনো এডিশনে তোমার 0.0004 দেওয়া ছিল, 0004 এটা দেওয়া ছিল, বলে রাখি। যাই হোক, পরবর্তী প্রশ্নে চলে যাই। ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কোন পরমাণু মডেলের মূল ভিত্তি? ম্যাক্স প্লাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্বটা আছে, এই কোয়ান্টাম তত্ত্ব কোন পরমাণু মডেলের মূল ভিত্তি? ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কোন পরমাণু মডেলের মূল ভিত্তি? এটা কেউ বলতে পারবা? ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কোন পরমাণু মডেলের মূল ভিত্তি? ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কোন পরমাণু মডেলের মূল ভিত্তি? বলতে পারবা কেউ? ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কোন পরমাণু মডেলের মূল ভিত্তি? বোর পরমাণু মডেলের মূল ভিত্তি। একজন আনসার করছে অলরেডি, কি বলছে? বোর পরমাণু মডেলের মূল ভিত্তি। অর্থাৎ ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে কোন পরমাণু মডেল প্রতিষ্ঠিত হয়েছে? বোর পরমাণু মডেল প্রতিষ্ঠিত হয়েছে। দেখো, প্রশ্ন কিন্তু দুই ভাবে হইতে পারে। ওইখানে আসছে যে তরঙ্গ বলবিদ্যার উপর ভিত্তি করে কোন মডেল প্রতিষ্ঠিত হয়েছে, আবার এইখানে আছে কি ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কোন পরমাণু মডেলের মূল ভিত্তি। চলো আমরা একটু ওই প্রশ্নটা, আগের প্রশ্ন যেটা আছে, ওই আগের প্রশ্নটা একবার আমরা দেখে আসি। ঠিক আছে, আচ্ছা দেখো, কোনটি বলবিদ্যা নীতির উপর প্রতিষ্ঠিত পরমাণু মডেল? সেটা হচ্ছে তোমার কি, বোর সামারফিল্ড মডেল। আর এইখানে যেটা আছে যে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কোন পরমাণু মডেলের মূল ভিত্তি, দেখো প্রশ্ন কিন্তু একই জিনিস বুঝাইছে, বাট একটু ভিন্ন কথা লিখছে। একই জিনিস কিন্তু বুঝাইছে। এটা কি? এটা হচ্ছে বোর পরমাণু মডেল। ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে কোন মডেল প্রতিষ্ঠিত হয়েছে? এটা হচ্ছে বোর পরমাণু মডেল। ঠিক আছে, এই জিনিসটুকু মাথায় রাখো সবাই। আরো কোনো প্রবলেম থাকলে বইলো, আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা না। তারপরে যদি থাকে কারো কোনো প্রবলেম আমারে জানাও। ঠিক আছে, এই যে কমেন্ট বক্স আছে, আমি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট দেখি। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে যাই। কোন বস্তুর অবস্থান ও ভরবেগ একই সাথে নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব নয়, এটা কার নীতি? কোন বস্তুর অবস্থান ও ভরবেগ একই সাথে নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব নয়, এটা কার নীতি বলতো ভাইয়া? এটা হচ্ছে হাইজেনবার্গের নীতি। কি নীতি? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। অনিশ্চয়তা নীতি। ঠিক আছে, এটা কি? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এই জিনিসটুকুই জাস্ট মাথায় রেখো তোমরা। ঠিক আছে, আর রাদারফোর্ড যেটা করছে, রাদারফোর্ড নিউক্লিয়াসের আবিষ্কার করছে এবং আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে যেটা তৈরি করেছে। আর বোর পরমাণু মডেল ম্যাক্স প্লাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব আছে তার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত পরমাণু মডেল। আর হচ্ছে পাউলি যেটা আছে, পাউলির কি নীতি? পাউলির হচ্ছে একটা নীতি আছে যার নাম হচ্ছে কি, পাউলির বর্জন নীতি। এই জিনিসটুকুই জাস্ট মাথায় রাখবা। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে যাই। কোন বিজ্ঞানী কোয়ান্টাম মেকানিক্সের উৎকর্ষ সাধন করেছে? শ্রোডিঞ্জার, রাদারফোর্ড, পাউলি নাকি হাইজেনবার্গ? কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম বলবিদ্যা যেটা তোমরা বলো, কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম বলবিদ্যা, এটা কে করেছে বলো তো? আমরা জানি তরঙ্গ বলবিদ্যার সমীকরণ কে দিছে? শ্রোডিঞ্জার। তরঙ্গ বলবিদ্যার সমীকরণ, তরঙ্গ বলবিদ্যার সমীকরণ, তরঙ্গ বলবিদ্যার যে সমীকরণ কে দিয়েছে? এটা শ্রোডিঞ্জার দিয়েছেন, তাই না? শ্রোডিঞ্জার। অর্থাৎ তোমার কোন বিজ্ঞানী কোয়ান্টাম মেকানিক্সের উৎকর্ষ সাধন করেছে? শ্রোডিঞ্জার, রাদারফোর্ড, পাউলি নাকি হাইজেনবার্গ? কে করেছে বলো তো ভাইরা? এটা করেছে শ্রোডিঞ্জার। সবাই এ আনসার করেছে। হ্যাঁ, এটা আনসার কোনটা হবে? এ। আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন রাখি, ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, এইটা কার সূত্র বলতে পারবা? এটা কেউ? এটা কার সূত্র? ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, কেউ বলতে পারবা? দেখি কমেন্ট বক্সে দ্রুত জানাও। ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, এটা কার সূত্র বা কে এই সূত্রটা দিয়েছে? কেউ বলতে পারবা এটা?
আচ্ছা, এটা দেখি কেউ বলতে পারো কিনা। চলো পরবর্তী প্রশ্নে আমরা যাই। কোন বিজ্ঞানী হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালী নির্ণয় করেছেন? এই যে হাইড্রোজেন পরমাণুর যে পারমাণবিক বর্ণালীটা আছে, এটা কে নির্ণয় করছে? এটা ফ্যারাডে করেছেন, নাকি রিডবার্গ, নাকি থমসন, নাকি রাদারফোর্ড? কে করেছেন ভাইরা? কেউ বলতে পারবা এটা? এটা হচ্ছে না ভাইয়া, এটাকে এই সূত্রটা কে দিছে? এই সূত্রটা ডি ব্রগলি দেয় নাই, এই সূত্রটা দিয়েছে প্লাঙ্ক, ম্যাক্স প্লাঙ্ক, ঠিক আছে? আর ডি ব্রগলির যে সূত্রটা আছে, ডি ব্রগলি, এই ডি ব্রগলির সূত্র কোনটা দেখি? যেহেতু ডি ব্রগলির কথা তোমরা নিয়ে আসলা, ডি ব্রগলির সূত্রটা কোনটা দেখি, এটা কেউ বলতে পারে কিনা যে কোনটা ডি ব্রগলির সূত্র? যেহেতু তোমরা বলেই ফেলছো ডি ব্রগলির নাম, দেখি কেউ বলতে পারো কিনা যে কোনটা ডি ব্রগলির সূত্র? ডি ব্রগলির সূত্র হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি, ঠিক আছে? এখানে ল্যামডা হচ্ছে ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে নির্দেশ করে, এবং এম ভি যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রনের কণা ধর্মকে নির্দেশ করে থাকে। তো এইখানে যেটা আছে, ল্যামডা হচ্ছে তরঙ্গ ধর্ম, আর এম ভি যেটা আছে সেটা হচ্ছে কণা ধর্ম, অর্থাৎ আর এইচ যেটা আছে, এইচটা কি বলতো ভাইয়ারা? এখানে এইচ যেটা আছে, এই যে এই এইচটা যা আছে, এই এইচটা হচ্ছে যেহেতু প্লাঙ্কের একটা, সরি, এইচ হচ্ছে তোমার একটা ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক, তাই না? তার মানে তোমার এইখানে তুমি এইভাবে লিখতে পারো ল্যামডা ডিভাইডেড বাই কি এম ইন্টু ভি, অর্থাৎ তুমি এইখানে বলতে পারো যে কণা তরঙ্গ ধর্ম আর কণা ধর্ম পরস্পরের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? ইলেকট্রনের কোন ধর্ম? তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম পরস্পরের কি ভাইয়ারা? ব্যস্তানুপাতিক। এই জিনিসটুকুই জাস্ট মাথায় রাখতে হবে। হ্যাঁ, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি। আচ্ছা, চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো, কোন বিজ্ঞানী হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালী নির্ণয় করেছেন? ফ্যারাডে, রিডবার্গ, থমসন, নাকি রাদারফোর্ড? এটা অবভিয়াসলি রিডবার্গ হবে, ঠিক আছে? কে করেছেন? হাইড্রোজেন পরমাণুর যে পারমাণবিক বর্ণালী তৈরি হয় সেটা কে নির্ণয় করেছেন? তোমার রিডবার্গ করেছেন। এবং পারমাণবিক বর্ণালী কার মধ্যে হয়? এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়ন, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নে তোমার কি হয়? পারমাণবিক বর্ণালী তৈরি হয়। এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন বা পরমাণু এইটার বর্ণালী ব্যাখ্যা করেছেন, ঠিক আছে? এইটা ব্যাখ্যা করেছেন, এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন বা পরমাণু। এখন এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন বা পরমাণু কোনটা? তোমার এক ইলেকট্রন বিশিষ্ট, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু অথবা হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, এদের মধ্যে তোমার কি আছে বলো তো ভাইয়ারা? এদের মধ্যে তোমার যে এইগুলোর মধ্যে ইলেকট্রন একটা আছে, হাইড্রোজেনের মধ্যে একটা ইলেকট্রন, হিলিয়াম প্লাসের মধ্যে একটা ইলেকট্রন আছে, লিথিয়াম 2+এর মধ্যে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে? যেগুলাতে একটা ইলেকট্রন আছে, অর্থাৎ এক ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণু বা আয়ন, তাদের মধ্যে তোমার কি নির্ণয় করছে? তাদের মধ্যে হচ্ছে এই পারমাণবিক বর্ণালী রেখার উৎপত্তি ব্যাখ্যা করেছেন, এবং এটা কে করেছেন? রিডবার্গ করেছেন। আচ্ছা, নিচের কোনটি শুধুমাত্র ইলেকট্রনের তরঙ্গের বিস্তৃতি প্রকাশ করে? এখানে বলো, নিচের কোনটা ইলেকট্রনের তরঙ্গের বিস্তৃতি প্রকাশ করছে? কোনটা ইলেকট্রনের তরঙ্গের বিস্তৃতি প্রকাশ করেছে? কোনটা ইলেকট্রনের তরঙ্গের বিস্তৃতি প্রকাশ করেছে? কেউ বলতে পারবা এটা? দেখি কেউ বলতে পারো কিনা কোনটা ইলেকট্রনের তরঙ্গের বিস্তৃতি প্রকাশ করেছেন? সরি, প্রকাশ করেছে কোনটা? ইলেকট্রনের তরঙ্গের বিস্তৃতি প্রকাশ করেছে কোনটা? কেউ বলতে পারবা? আচ্ছা, অনেকের মধ্যে কনফিউশন লাগতে পারে। এখানে সাই যেটা আছে, এই সাই আর সাই স্কোয়ার, এই সাই স্কোয়ার যেটা বোঝায়, এটা হচ্ছে ইলেকট্রনের ঘনত্ব, কোনো একটা স্থানে ইলেকট্রন মেঘের ঘনত্ব নির্ণয় প্রকাশক রাশি। কোনটা? এই সাই স্কোয়ার। ইলেকট্রনের ঘনত্ব কোনো একটা নির্দিষ্ট স্থানে, পরমাণুর কোনো একটা নির্দিষ্ট স্থানে ইলেকট্রনের যে ঘনত্ব থাকে সেটাকে আমরা কি বলি? অরবিটাল বলি। অর্থাৎ সাই স্কোয়ার দ্বারা তুমি বুঝবা যে কোনো একটা নির্দিষ্ট স্থানে অরবিটালের উপস্থিতি আছে, অর্থাৎ যেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব অনেক বেশি, ঠিক আছে? আর সাই দ্বারা বুঝবা এই যে ইলেকট্রনের তরঙ্গের বিস্তৃতি, এই জিনিসটাই মাথায় রাখবা। ইলেকট্রনের তরঙ্গের যে বিস্তৃতি আছে, এটা কে নির্দেশ করছে? এটা হচ্ছে তোমার এই যে সাই দ্বারা নির্দেশ করা হয়েছে। 9 ডি না, ডি হচ্ছে ইলেকট্রনের ঘনত্ব, বাট ইলেকট্রনের মধ্যে যে তরঙ্গ থাকে, ইলেকট্রনের যে তরঙ্গ ধর্মটা আছে, সেই তরঙ্গটার বিস্তৃতি নির্দেশ করে সাই। আর সাই স্কোয়ার দ্বারা কোন একটা নির্দিষ্ট জায়গায় ইলেকট্রনের উপস্থিত থাকার সম্ভাবনা কত পার্সেন্ট, বা ইলেকট্রনের ঘনত্ব কত পার্সেন্ট, ঘনত্ব যে আছে ওইটা তোমার নির্দেশ করে কোনটা? এই সাই স্কোয়ার। অর্থাৎ তুমি বলতে পারো, আর যে স্থানে ইলেকট্রনের ঘনত্ব 90 থেকে 95% থাকে, সেইটাকে কি বলি আমরা? অরবিটাল বলি। অর্থাৎ সাই স্কোয়ার দ্বারা কাইন্ড অফ তোমার অরবিটালকে নির্দেশ করে, অর্থাৎ ইলেকট্রনের ঘনত্বকে নির্দেশ করে বা ইলেকট্রন মেঘের ঘনত্বকে নির্দেশ করে, এবং সেখানে কি নির্দেশ করে বলতো? অরবিটালের উপস্থিতি নির্দেশ করে থাকে। আর সাই দ্বারা হচ্ছে ইলেকট্রনের তরঙ্গের বিস্তৃতি প্রকাশ করে থাকে। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে?
আশা করি তোমরা ক্লিয়ার। এখন চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরমাণুর ধনাত্মক নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণিত হয় নিউক্লিয়াসের প্রকৃত ভর থেকে, আলফা কণা পরীক্ষা থেকে, গ্যাসের তড়িৎক্ষরণ দ্বারা বা ক্যাথোড রশ্মি পরীক্ষা দ্বারা। পরমাণুর ধনাত্মক নিউক্লিয়াসের উপস্থিতি, অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াস যে ধনাত্মক চার্জযুক্ত সেটাকে কেউ পরীক্ষা করছে, সেটা পরীক্ষা করছে হচ্ছে তোমার রাদারফোর্ড। এবং কোন পরীক্ষা দ্বারা? এই যে এই আলফা কণা যে আছে, এই আলফা কণা পরীক্ষা দ্বারা। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার গামা। গামা দ্বারা কি নির্দেশ করে? গামা হচ্ছে একটা চার্জিং কণা। আর এইটা হচ্ছে শঙ্কর অরবিটাল। এটা হচ্ছে কি? শঙ্কর অরবিটাল। এটা হচ্ছে কি তোমার শঙ্কর অরবিটালকে নির্দেশ করে। হ্যাঁ, 10-এর বি। ঠিক আছে, 10-এর বি। আচ্ছা, এখন আমরা চলো 11 নম্বরে যাবো। 11 নম্বর প্রশ্নটা কি আছে? কোন পরমাণু মডেল মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম সম্পর্কে ধারণা প্রদান করে না? সরি, এইখানে হচ্ছে প্রশ্নটা হবে কোন পরমাণু মডেল মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম সম্পর্কে ধারণা প্রদান করে? মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম সম্পর্কে ধারণা প্রদান করে। প্রশ্নটা হবে কোন পরমাণু মডেল মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম সম্পর্কে কি করে? ধারণা প্রদান করে। কোন পরমাণু মডেল মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম সম্পর্কে ধারণা প্রদান করে থাকে? কেউ বলতে পারবা এই প্রশ্নটার উত্তর? কোন পরমাণু মডেল মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম সম্পর্কে ধারণা প্রদান করে? কেউ বলো দেখি। আচ্ছা, বোর পরমাণু মডেল মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম সম্পর্কে ধারণা প্রদান করছে। আচ্ছা, দেখি উত্তর করতে থাকো। আচ্ছা, তোমাদের বলি এইখানে তোমার কোনোটাই না হবে আনসার। কারণ এই যে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম সম্পর্কে যে ধারণা প্রদান করছে, মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম, দেখো মৌলের পর্যায়ভিত্তিক যে ধর্মটা আছে এই ধর্ম সম্পর্কে কে বর্ণনা প্রদান করছে? এই মৌলের পর্যায়ভিত্তিক ধর্মটা হচ্ছে তোমার ডিমিত্রি মেন্ডেলিভ এবং কে করেছেন বলতো? ডিমিত্রি মেন্ডেলিভ এবং বিজ্ঞানী কে? মোসলে। বিজ্ঞানী মোসলে। এই যে ডিমিত্রি মেন্ডেলিভ, এটা তোমাদের 9-10-এ কিন্তু ছিল। দেখো ডিমিত্রি মেন্ডেলিভ, এই ডিমিত্রি মেন্ডেলিভ কি করেছেন বলতো? উনি হচ্ছে পারমাণবিক ভরের উপর করেছে। আর বিজ্ঞানী মোসলে হচ্ছে পরবর্তী পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। উনি হচ্ছে পারমাণবিক ভরের উপর, পারমাণবিক ভর। আর বিজ্ঞানী মোসলে যে আছে উনি কি করছে? উনি হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যার উপর ভিত্তি করে পর্যায়ভিত্তিক ধর্ম প্রকাশ করেছেন। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখো সবাই। আর যদি বলি তোমার এই রাদারফোর্ড কি করছে? রাদারফোর্ড মডেল হচ্ছে নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণ করছে। এটা হচ্ছে নিউক্লিয়াসের অস্তিত্ব। এটা কি করেছে? এটা হচ্ছে নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণ করেছেন। কে করেছেন? এই রাদারফোর্ড মডেল নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণ করেন। বোর মডেল যেটা আছে, বিজ্ঞানী বোর কি করছে? কক্ষপথের শক্তি, তোমার যে কক্ষপথ যে আছে, যে ইলেকট্রনগুলো যে কক্ষপথে অবস্থান করছে সেই কক্ষপথের আকার এবং ইলেকট্রনের যে শক্তি আছে এই সম্পর্কে ধারণা প্রদান করেছেন। আর হাইজেনবার্গ মডেল কি করেছে? অনিশ্চয়তা নীতির যে সমীকরণ আছে উনি সেটা প্রকাশ করছেন। ঠিক আছে, এখন সবাই ক্লিয়ার? হ্যাঁ, কারো কোনো কনফিউশন আছে? আর কেউ ভুল হবে? এটা পর্যায়ভিত্তিক ধর্ম সম্পর্কে কে দিছে মতবাদ? দিমিত্রি মেন্ডেলিভ ও বিজ্ঞানী মোসলে। আচ্ছা, চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। ইলেকট্রনের কৌণিক ভরবেগের সমীকরণ কোনটি? ইলেকট্রনের কৌণিক ভরবেগের সমীকরণ কোনটি? কৌণিক ভরবেগ। আচ্ছা, ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ এটা মূলত কোথা থেকে আসছে? ইলেকট্রনের যে কৌণিক ভরবেগটা আসছে, এই কৌণিক ভরবেগের ধারণা, এই ধারণাটা কে দিচ্ছেন? বোর পরমাণু মডেল। ঠিক আছে, ধারণা কে দিছে? বোর মডেল। বোর পরমাণু মডেল যা আছে, এই বোর পরমাণু মডেল হচ্ছে কি করেছে? ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণাটা প্রতিষ্ঠিত করেছে।
বোর পরমাণু মডেল কি করছে, ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণাটা প্রতিষ্ঠিত করেছে। এখন এইখানে তোমার কি হবে, কৌণিক ভরবেগের সমীকরণ কোনটা, mvr = nh/2π। ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার কিসের সমীকরণ বলতো, কৌণিক ভরবেগের সমীকরণ। ঠিক আছে, আর E = h নিউ, এইটা হচ্ছে তোমার কার সমীকরণ, প্লাঙ্কের সমীকরণ, প্লাঙ্কের সমীকরণ। এই জিনিসটুকু মাথায় রাখো। চলো, পরমাণুস্থ কোনো ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করলে, আচ্ছা একটা পরমাণুর মধ্যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা যদি তোমার নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে, ধরো এখানে তোমার একটা কক্ষপথ আছে, এগুলো হচ্ছে ইলেকট্রনের কক্ষপথ। এখন একটা ইলেকট্রন আছে, যে ইলেকট্রনটা তোমার এইখান থেকে, ইলেকট্রনটা এটা প্রথম কক্ষপথ, এইখান থেকে ইলেকট্রনটা যখন তোমার উচ্চ শক্তি স্তরে গমন করবে, তোমরা জাস্ট এইভাবে মাথায় রাখবা জিনিসটা, যখন নিম্ন থেকে উচ্চে যায় তখন তোমার কি করতে হয়, একটা যখন তুমি একতলা বাড়ি থেকে দুইতলার মানে একটা বাড়ি করো, তোমার কাছে কি তখন টাকার প্রয়োজন পড়ে না? অর্থাৎ তুমি একটা নির্দিষ্ট টাকা যদি সংগ্রহ করতে না পারো, তাহলে কি তুমি একতলা বাড়িকে দুইতলায় রূপান্তর করতে পারবা? পারবা না। বা তুমি যদি খাদ্য গ্রহণ না করো, তোমার শরীরে যদি শক্তি না থাকে, তুমি একতলা থেকে দুইতলা পর্যন্ত যাইতে পারবা? পারবা না। অর্থাৎ তোমার কি দরকার, তোমার নিজের দরকার কি, শক্তি, অর্থাৎ তোমার নিজের এনার্জি দরকার, যার জন্য তোমার খাদ্য প্রয়োজন। তার মানে তুমি খাদ্য গ্রহণ করে শক্তি অর্জন করো এবং একতলা থেকে দুইতলায় যাও। ঠিক তেমনি ভাবে ইলেকট্রন যখন নিম্ন থেকে উচ্চতর কক্ষপথে গমন করবে, তখন সে কি করবে, একটা নির্দিষ্ট শক্তির নির্দিষ্ট পরিমাণে শক্তি শোষণ করবে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, শক্তি শোষণ করে। পরমাণুর স্থিতি বৃদ্ধি পায়, শোষিত শক্তির পরিমাণ ΔE = h নিউ। ঠিক আছে, ΔE = h নিউ। কিন্তু পরমাণুর কি স্থিতি বৃদ্ধি পাইলো, একটা ইলেকট্রন এক জায়গা থেকে, অর্থাৎ তুমি ধরো তুমি নিজে আছো এক জায়গাতে, তুমি নিজে তোমার বাড়ি থেকে নিচতলা উপরতলা করতেছো, তুমি কি স্থির অবস্থায় আছো? না, স্থির অবস্থায় নাই। ঠিক আছে, অর্থাৎ তোমার এইখানে মাথায় রাখতে হবে, পরমাণুর স্থিতি তখন বৃদ্ধি পায় না, বরং পরমাণুর স্থিতি কি হয়, হ্রাস পায়। যদি ইলেকট্রন উপর থেকে নিচের দিকে আসে, তাহলে পরমাণুর স্থিতিটা বৃদ্ধি পায়। ঠিক আছে, ইলেকট্রন উপর থেকে নিচে, উপর থেকে নিচে, পরমাণুর স্থিতি কি হবে, পরমাণুর স্থিতি বৃদ্ধি পাবে। পরমাণুর স্থিতি কি হবে ভাইরা, বৃদ্ধি পাবে। পরমাণুর স্থিতি কি হবে, বৃদ্ধি পাবে। আর যদি ইলেকট্রন নিচ থেকে উপরে যায়, তার মানে পরমাণুর স্থিতি কি হবে, হ্রাস পাবে। তার মানে এই অপশনটা না, অর্থাৎ 1 এবং 3, এখানে 1 ও 3 কোন অপশনে আছে, বি নাম্বার অপশনে আছে। সো আনসার কোনটা হবে তোমাদের, আনসার হচ্ছে বি। এইটা ক্লিয়ার সবার? চলো পরবর্তী প্রশ্নে যাই। পরমাণুর সম্বন্ধে সর্বজন বিদিত সত্য কোনটি? পরমাণু স্থায়ী। সাধারণ অবস্থায় পরমাণু থেকে আলোক রশ্মি নির্গত হয়, বিশেষ অবস্থায় পরমাণু থেকে আলোক রশ্মি নির্গত হলে তা নির্দিষ্ট কম্পাঙ্কের হয়, এর কোনোটি সত্য নয়। আচ্ছা, পরমাণু সমূহ স্থায়ী, এটা কি সত্য? না, পরমাণু সমূহ কখনোই স্থায়ী থাকে না, এদের মধ্যে অস্থায়ী অবস্থার সৃষ্টি হয়। তুমি যদি তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে এনার্জি দিতে পারো, তার মধ্যে আয়নের সৃষ্টি হয়। অর্থাৎ তার মধ্যে কি হবে, তার মধ্যে একটা ইলেকট্রনকে তুমি সরিয়ে নিলা, তার মধ্যে আয়নের সৃষ্টি হচ্ছে, আবার একটা ইলেকট্রনকে প্রবেশ করালা, তাহলে তার মধ্যে একটা নেগেটিভ আয়নের সৃষ্টি হচ্ছে, এরকম কিন্তু হয়। তার মানে পরমাণু স্থায়ী না। ঠিক আছে, সাধারণ অবস্থায় পরমাণু থেকে আলোক রশ্মি নির্গত হয়, সাধারণ অবস্থায় কখনো হয় না, হয় না। কোন অবস্থায় হয়, উত্তেজিত অবস্থায় হয়। উত্তেজিত অবস্থায় কিভাবে হয়, তোমার ইলেকট্রনটা একটা স্থান থেকে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যখন গমন করবে, বা উচ্চ কক্ষপথ থেকে নিচের কক্ষপথে আসবে, অর্থাৎ ইলেকট্রনটা তোমার চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে চলে আসলো, সেই অবস্থায় ইলেকট্রন কি করবে, তোমার তরঙ্গ দৈর্ঘ্য, সেই অবস্থায় ইলেকট্রন কি করবে, তোমার শক্তি বিকিরণ করবে। এই শক্তিটা যে বিকিরণ করলো, সেই শক্তিটা যদি নির্দিষ্ট বা আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পরিসরের মধ্যে থাকে, তাহলে আমরা কি করতে পারি, সেই আলোটাকে চোখে দেখতে পারি। ঠিক আছে, অর্থাৎ বিশেষ অবস্থায়, কোন অবস্থায়, বিশেষ অবস্থায়, অর্থাৎ উত্তেজিত অবস্থায় পরমাণু থেকে আলোক রশ্মি নির্গত হলে তা নির্দিষ্ট কম্পাঙ্কের হয়। অবভিয়াসলি নির্দিষ্ট কম্পাঙ্কের হবে, কারণ আলোক রশ্মি যে দেখতেছি আমরা, সেটাকে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের, এবং নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মির জন্য কম্পাঙ্কও কি হবে, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কম্পাঙ্কই হবে। ঠিক আছে, সো আনসার কোনটা, আনসার হচ্ছে সি। ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে ভাইয়ারা? আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা না। আছে কারো কোনো প্রবলেম? থাকলে বইলো। আচ্ছা চলো পরবর্তীতে যাই। আচ্ছা, ল্যামডা ইকুয়াল টু h/mv, এই সমীকরণটি কোন সমীকরণের সাথে সংযুক্ত? হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র, প্লাঙ্কের সমীকরণ, নাকি হচ্ছে আইনস্টাইনের সূত্র, নাকি ডি ব্রগলির সমীকরণ? অর্থাৎ এটা কার সাথে সম্পর্কযুক্ত? এটা সংযুক্ত না, এটা কার সাথে সম্পর্কযুক্ত, কোন সমীকরণের সাথে সম্পর্কযুক্ত? কেউ বলতে পারবে এটা
কোন সমীকরণের সাথে সম্পর্কযুক্ত? ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমভি, এই সমীকরণটি কোন সমীকরণের সাথে সংযুক্ত বা সম্পর্কযুক্ত? বলতে পারবা? হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র, নাকি হচ্ছে তোমার প্ল্যাঙ্কের সমীকরণ, নাকি আইনস্টাইনের সমীকরণ, নাকি হচ্ছে ডি ব্রগলির সমীকরণ? কোনটা কেউ বলতে পারবা এটা? হ্যাঁ, 15 ডি অলরেডি আনসার করছে। 15 কি? ডি, অর্থাৎ ডি ব্রগলির সমীকরণ। এটা কি? এটা মূলত হচ্ছে ডি ব্রগলির সমীকরণ। ঠিক আছে। 1 মোল ইলেকট্রনের ভর কত গ্রাম? 6.023 into 10 to the power 23 গ্রাম, 9.1126 into 10 to the power 28 গ্রাম। আচ্ছা, এরকম ভাবে 4টা অপশন দেওয়া আছে। এখন 1 মোল ইলেকট্রনের ভর তুমি কিভাবে বের করবা? ঠিক আছে, 1 মোল ইলেকট্রনের ভরের কথা এখানে বলছে। তো এই ম্যাথটা তুমি কিভাবে সলভ করবা? তুমি জানো যে একটি ইলেকট্রনের ভর, একটা ইলেকট্রনের ভর, একটি ইলেকট্রনের ভর কত তোমার জানো? 9.1 into 10 to the power -31 কেজি। ঠিক আছে, বা 9.11 ধরতে পারো, বা এখানে তুমি 9.1 ধরবা। যেহেতু তোমার এখানে দেখো অপশনগুলো কিন্তু মানগুলোর মধ্যে অনেক চেঞ্জ, যার জন্য তুমি এটাকে চাইলেই 9.1 ধরবা। আর তুমি যে জিনিসটা মাথায় রাখবা, অপশনগুলোর যেহেতু একটার সাথে আরেকটার মিল নেই বা কাছাকাছি কোনো মান নেই, সো এখানে তুমি 9.1 ধরে করবা, যেন তোমার ম্যাথ মানে গুণ করতে সুবিধা হয়। এরপরে দেখো, তুমি জানো 1 মোল সমান কত? 1 মোল সমান কত কত সংখ্যা? অ্যাভোগাড্রো সংখ্যা। সেটা কি? 6.02 into 10 to the power 23, তাই না? তার মানে একটি ইলেকট্রনের ভর যদি হয় এত কেজি বা এত গ্রাম, আচ্ছা, বা 28 গ্রাম ধরি আমরা, এখানে যেহেতু গ্রাম ধরেই করছে, 28 গ্রাম, তাহলে 1 মোল ইলেকট্রনের ভর কত? 1 মোল সমান কত? এতটি। তার মানে তুমি এখানে কি করবা? 9.1 into 6.02, আচ্ছা পুরোটাই করি, 9.1 into 10 to the power -28 into কি করবা? 6.02 বা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করে দিবা, বা NA, এই NA দ্বারা বোঝায় অ্যাভোগাড্রো সংখ্যা। এখন এই গুণটা যে তুমি করবা সেটা কিভাবে করবা? প্রথমে বলে রাখি, 6.02 into 9.1, এটা দ্বারা আগে গুণ করবা। এটা আগে গুণ করে নাও, 2 0 1 6 0, পরের ধাপে গেলে একটা 0, অর্থাৎ 9 2 18, 18 8 হাতে রইল কত? 1, 9 আর 9 into 0 কত হইলো? 0 হয়ে গেল, বাট হাতে কত ছিল? 1 ছিল, অর্থাৎ 1, 9 6 9 54। দেখো ভাইয়ারা, এখন দশমিক কয় ঘর পর আছে? 1 2 3, 1 2 3, এই যে এইখানে হবে তোমার কি? দশমিক। ঠিক আছে, এখন এইখানে যে দশমিকটা হইলো, এখানে 2 8 7.45। ঠিক আছে, এই যে এই জিনিসটাই করবা। মূলত যোগ করার পরে তোমার হচ্ছে দশমিকটা বসবে। মূলত যোগ করার পরে কি করবা? এই যে এখানে দশমিকটা বসাইলা। এখন দেখো দশমিক বসাইলে কত হয়েছে? এখানে 54.782, আর এইখানে গুণ হয়েছিল কত? 10 to the power 23 আর -28, 10 to the power into 10 to the power -28 plus 23, কত রইল? 54.782 into 10 to the power -5। ঠিক আছে, এখন যদি তোমার পাওয়ার থাকে মাইনাস, তাহলে দশমিকটা যদি এক ঘর আগায় নিয়ে আসো, তাহলে পাওয়ারের এইখানে যে মানটা আছে এটা কমতে থাকবে, অর্থাৎ 5-এর বদলে 4 হবে। তুমি ধরো এখানে নিয়ে আসলা 5.48 বা 5.48, এই 7 এর পরিবর্তে 8 লিখলা বা 47 লিখলা, 5.47 into 10 to the power কত লিখতে পারবা বলো তো? 4 লিখতে পারবা। যদি তুমি দশমিক এক ঘর আগে নিয়ে আসো, তাহলে এইখান থেকে 1 কমাবা। আর যদি দশমিক তুমি এক ঘর সরাই নিয়ে যাও, ডানে সরাও, তাহলে এখানে মান কি করবা? 1 হচ্ছে বাড়াবা, অর্থাৎ 5 থেকে 6 হয়ে যেত। অর্থাৎ ধরো তোমার কি করলা? 547.82, 547.82 লিখলা, তাহলে তোমার 10 to the power -6 হতো। যেহেতু তুমি এক ঘর বামে সরাই আসছো, তাই এখান থেকে কি হয়েছে? 1 কমে গেছে। এখন দেখো এইটার সাথে কোন মানটা কাছাকাছি, বা এইটার সাথে কোন মানটা আছে সম্পর্ক, মানে এই মানের সাথে কোন মানের মিলে যায়? 6 এর সাথে মিলে না, 9 এর সাথে মিলে না, বাট 5.4885 into 10 to the power -4, এই যে আছে এইটা, আর এটা কি কাছাকাছি মান না অনেকটা? সো আনসার কোনটা? আনসার হচ্ছে তোমার এই সি। ঠিক আছে, এত সময় ক্যালকুলেশন আমি তো বুঝাচ্ছি দেখে একটু সময় বেশি লাগছে, বাট তুমি যদি ম্যাথ এই যে পরীক্ষার হলে করো, জাস্ট এইটুকু করলেই তোমার এনাফ। এই যে এইটুকু করবা, করার পরে তুমি পাওয়ারটা জাস্ট গুণ করে দিবা, দুইটা পাওয়ারের মধ্যে যোগ বিয়োগ করে দিবা, তাই তোমার এনাফ। তোমার মেইন করতে হবে যে এই যে এইটুকু,
এই অংশটুকু যে আছে এই অংশটুকু হচ্ছে তোমার মেইন কাজ। তুমি পাওয়ারের হিসাবটা পরে করবা, তোমার কাজই হচ্ছে 6.02 ইন্টু 9.1। এটা তুমি দ্রুত করতে পারবা ভাইয়া, এটা তোমার ক্যালকুলেটর লাগবে না, খুবই দ্রুত করতে পারবা তুমি, ঠিক আছে, খুবই দ্রুত করতে পারবা এটা। চলো, কোনটি সত্য? 1 অ্যাংস্ট্রম সমান 10 ন্যানোমিটার, 1 অ্যাংস্ট্রম সমান 10 ইন্টু 10 মাইনাস 1 ন্যানোমিটার। আচ্ছা, তার আগে আমরা বলে রাখি 1 অ্যাংস্ট্রম সমান কত? তোমার 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, ঠিক আছে, 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। তো তুমি এটাকে এইভাবে লিখতে পারো 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। 1 অ্যাংস্ট্রম সমান 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, এটাকে লিখতে পারো কি 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। এখন এইটা যদি তুমি লেখো 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার মানে কি, এখন এইখানে তুমি যে জিনিসটা করতে পারবা সেটা হচ্ছে দেখো 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার যে লিখছো, এটার পরিবর্তে তুমি কি লিখতে পারবা? 1 ন্যানোমিটার লিখতে পারবা, তাই না? এটার পরিবর্তে তুমি কি লিখতে পারবা বলো তো ভাইরা? 1 ন্যানোমিটার লিখতে পারবা অনায়াসে। আচ্ছা, এইটুকু কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা দেখো বুঝতে, যদি প্রবলেম থাকে তাহলে আমরা বইলো ক্যালকুলেশনে। সরি, একটু হয়ে গেছে, এখানে দেখো এটার এইভাবে লিখতে পারো 10 ইন্টু 10 টু দি মাইনাস 1 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার, এইভাবে লিখতে পারবা, তাই না? 1 অ্যাংস্ট্রম সমান 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, অর্থাৎ 10 টু দি পাওয়ার মাইনাস 1, এই 1 অ্যাংস্ট্রম সমান 10 ন্যানোমিটার। নিচের কোনটি সত্য? 1 অ্যাংস্ট্রম সমান 10 ন্যানোমিটার নাকি 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম, কোনটা? 1 অ্যাংস্ট্রম সমান 10 ন্যানোমিটার বলা পাইন? এক অ্যাংস্ট্রম সমান কত ন্যানোমিটার? 10 টু দি পাওয়ার মাইনাস 1 ন্যানোমিটার, ঠিক আছে। 1 ন্যানোমিটার সমান কত? সরি, 1 ন্যানোমিটার সমান, আচ্ছা দেখো এইটা আগে সলভ করে নেই। দেখো 10 টু দি পাওয়ার মাইনাস 1 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। এখন তোমার যদি বলি যে 10 টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ন্যানোমিটার, এটার আমি এইভাবে লিখতে পারি না? এটার আমি এইভাবে লিখতে পারি 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, এটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা দেখো। এই অংশটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা, 10 টু দি পাওয়ার মাইনাস 1 কে 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 লিখে, আর 10 টু দি পাওয়ার মাইনাস 9 ন্যানোমিটার, সরি 9 মিটার যা আছে এইটা মানে কত? এটা মানে হচ্ছে তোমার 1 ন্যানোমিটার, এটা মানে হচ্ছে 1 ন্যানোমিটার। এই যে এই অংশটুকু যা আছে এইটুকুর পরিবর্তে লিখতে পারি 1 ন্যানোমিটার, ঠিক আছে, এইটুকুর পরিবর্তে কি লিখতে পারি? 1 ন্যানোমিটার লিখতে পারি। তাহলে তোমার কত আসতেছে? 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ন্যানোমিটার। এই যে দেখো আনসার কোনটা আছে? 1 অ্যাংস্ট্রম সমান 10 টু দি পাওয়ার 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ন্যানোমিটার। আনসার হচ্ছে তোমার এই যে সি যেটা আছে, এই সি হচ্ছে তোমার আনসার, ঠিক আছে। আর বলি 1 ন্যানোমিটার যা আছে, এই 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম, ঠিক আছে ভাইরা, কনফিউশন লাগায় না কেউ। 1 ন্যানোমিটার সমান কত? 10 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম সমান 10 ন্যানোমিটার না, 1 অ্যাংস্ট্রম সমান 10 টু দি পাওয়ার মাইনাস 1 ন্যানোমিটার। এই জিনিসগুলো একটু মাথায় রাখো সবাই। তার মানে আনসার কোনটা? তোমার সি হচ্ছে আনসার। ক্লিয়ার? কার কোনো প্রবলেম আছে? আর এই যে মানগুলা লিখে নাও, জাস্ট এইটুকু থাকলেই তোমাদের জন্য এনাফ। এইটুকু পারলেই তোমরা কিন্তু এই অংশটুকু পারবা। অর্থাৎ 1 অ্যাংস্ট্রম সমান কত? 1 অ্যাংস্ট্রম সমান 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ন্যানোমিটার। ঠিক আছে, এই জিনিসটুকুই জাস্ট মাথায় রাখো। হ্যাঁ, কার কোনো প্রবলেম আছে ভাইয়া? আচ্ছা দেখো, ইলেকট্রনের আধান কত কুলম্ব? ইলেকট্রনের আধান কত কুলম্ব তোমরা সবাই জানো যে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। তো যখনই পোলাপান দেখবে তোমার কি করবে? প্রথমেই দেখবে কি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 না দেখে সে 1.6 দেখবে। এই 1.6 দেখার পরে তার প্রথমেই যে ভুলটা হবে সেইটা দাগায় দিবে। এইটা যখন দাগাবে তখনই সে একটা ধরা খেয়ে যাবে। হয় এইটা দাগাবে, না হলে যখন দেখবে এইখানে আছে পাওয়ার,
এইটার পাওয়ার খেয়াল করবে না, সে প্রথমেই করবে এটার পাওয়ার খেয়াল। এটার পাওয়ার খেয়াল করার পর যখন এটাও দেখবে যে এইখানেও কোনো দশমিক নাই, সে দাগাবে হয় এইটা, নইলে সে এইটা দাগাবে। কিন্তু যারা এইটা দাগাবে তারা পুরোপুরি ধরা খেয়ে যাবে, তারা এইটাও হবে না, এইটাও হবে না। আনসার কোনটা হবে? আনসার হচ্ছে প্রথমটা। কিভাবে হয় দেখো, 1.6 আমি আগেই বলছি যে দশমিক যদি তুমি এক ঘর ডানে সরিয়ে দাও তাহলে পাওয়ারের এইখানে কি হবে, 19-এর সাথে, মানে যদি নেগেটিভ পাওয়ার থাকে আর কি, তাহলে 19-এর সাথে এক যোগ হবে, অর্থাৎ 20 হবে। 1 অর্থাৎ 16 ইন্টু 10⁻⁻20 হবে, ঠিক আছে? 16 কুলম্ব ইন্টু 10⁻⁻20, 16 ইন্টু 10⁻⁻20। এখন এখানে কি আছে? 16.02 আছে। এই যে দশমিকের পরে যে অংশটা আছে আমি জাস্ট ওইটা দিই। 1.6 থেকে যদি তুমি 1.6 ইন্টু 10⁻⁻19 কে যদি তুমি 16 বানাও তাহলে 10⁻⁻20 হবে, অর্থাৎ আনসার কোনটা হবে? আনসার হবে এ। ক্লিয়ার ভাইয়ারা? কারো কোনো কনফিউশন আছে? আশা করি ক্লিয়ার, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। 1 মোল প্রোটনের ভর কত গ্রাম? আচ্ছা ভাইয়ারা, 1 মোল প্রোটনের যে ভরটা আছে এটা আমি তোমাদেরকে একটা সহজ উপায় বলি, এটা যদি তোমাদের সম্ভব হয় তোমরা ডিরেক্টলি মুখস্থ করে ফেলিও, ঠিক আছে? একটা প্রোটনের ভর কত? একটি প্রোটনের ভর এইখানে যেটা আছে মানটা, একটি প্রোটনের ভর হচ্ছে 1.6725 ইন্টু 10⁻⁻24 গ্রাম, ঠিক আছে? আর 1 মোল অর্থাৎ 6.02 ইন্টু 10⁻23। তো ওই সংখ্যা দ্বারা যদি তুমি এটাকে গুণ করতে যাও এটা অনেক সময় লাগবে, যার জন্য আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তোমরা দ্রুত এই জিনিসটা তোমরা কি করে ফেলবা বলো তো? এই জিনিসটা তোমরা হচ্ছে যদি সম্ভব হয় তোমরা বই দেখে মুখস্থ করে ফেলবা, আর না হলে ওই যে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা যেমন গুণ করে দিছিলা, অ্যাভোগাড্রো সংখ্যার শুরুর যে অংশটা আছে ওই শুরুর অংশটা দিয়ে যেমন গুণ করে দিছিলা যে 6.02 ইন্টু তোমার কি করবা এই যে 1.67 এরকম গুণ করে দিবা। এই গুণ করার পর তোমার যে মানটা আসবে সেটাই হচ্ছে তোমার কি অ্যাকচুয়াল মান, ঠিক আছে? বাট এখানে মান যেহেতু কাছাকাছি তাই মানটা তোমার মুখস্থ করাটাই বেটার। সেটা হচ্ছে ইলেকট্রনের মানে একটা 1 মোল প্রোটনের ভর যেটা হয়, 1 মোল প্রোটনের ভর দ্বারাই হচ্ছে তোমার 1.0073 আরেকটা কোনটা, এই যে এইভাবে এই সংখ্যাটা দ্বারা তুমি জাস্ট এই সংখ্যাটা মাথায় রেখে দিও, ঠিক আছে? এটা কি করবা? মুখস্থ রেখে দিও যদি সম্ভব হয়। মানে জাহাঙ্গীরনগরে এই টাইপের প্রশ্নগুলো বেশি আসে, অনেক সময় মুখস্থ জিনিসগুলো আসে। সো এই মুখস্থ জিনিসগুলা তোমরা একটু মাথায় রাখবা। ওকে, এটা হচ্ছে এ নাম্বার, ঠিক আছে? আনসার কোনটা? এ। এটা যদি সম্ভব হয় তোমরা একটু মুখস্থ করো, কারণ এই গুণ করে বের করতে গেলে এটা অনেক সময় লাগবে। আচ্ছা, একটি ইলেকট্রনের ভর কত এএমইউ? একটা ইলেকট্রনের ভর কত এএমইউ? এই ইলেকট্রনের ভর এএমইউ এককে নিতে চাইলে তুমি কি করবা বলতো? একটা ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি, তাই না? আর এএমইউ তে নিতে চাইলে তোমার এক এএমইউ সমান কত? এক এএমইউ সমান হচ্ছে কত? 1.6605 ইন্টু 10⁻⁻27 কেজি। এখন এই ইলেকট্রনের ভরকে এইটা দ্বারা যদি ভাগ করে দাও, এই এএমইউ এর যে মানটা আছে এই এএমইউ এর মান দ্বারা যদি তুমি ভাগ করে দাও কাকে? এই ইলেকট্রনের ভর, তাহলেই তোমার যে মানটা আসবে সেটাই হচ্ছে ইলেকট্রনের ভর এএমইউ তে। এখন এটাকে তুমি যদি ভাগ করতে যাও দেখবা কত কত আসছে। তুমি যেভাবে ভাগ করবা আমি বলি, পূর্ণ সংখ্যাটা নিবা না, তুমি জাস্ট এইভাবে নিবা 911 আর 166, এইভাবে তুমি একটা জাস্ট ভাগ করবা। এখানে দেখো দশমিকটা যা আছে না, এখানে দশমিকটা তুমি 2 ঘর পিছায় দাও। 911 ইন্টু 10⁻, যেহেতু দশমিকটা তুমি 2 ঘর পিছাইছো তার মানে ওইখানে 10⁻33 হবে। আর এইখানে কত হবে? এইখানে হচ্ছে 166 ইন্টু 10⁻30, ঠিক আছে? 30 কেজি। আর এইখানে হচ্ছে এত কেজি। এখন এই 911 ডিভাইডেড বাই 166, এটা দ্বারা যদি তুমি ভাগ করতে যাও 166 দেখবা 5 বার যায় প্রথমে। এইখানে যে সংখ্যাগুলো 5 দেওয়া আছে না, এইখানে 5 থাকবে না। এখানে থাকলে তোমার অপশনে থাকবে কি? এটা আগের প্রশ্ন। এখানে থাকলে এখন থাকবে 6, এখানে 7, এখানে 5, এখানে 4, এইরকম থাকবে। ধরো এরকম যদি হয় প্রশ্ন, তাহলে তোমার আনসার কোনটা হবে? প্রশ্ন হইলো এরকম, তোমার আনসার কোনটা হবে? এটা ধরো 5 হইলো, এটা হচ্ছে, আচ্ছা উপর থেকে ধরি, এটা 4, এটা 5, এটা 6, আর এটা হচ্ছে 7, এরকম যদি থাকে আনসার। তুমি প্রথমেই যদি করো এই 911 দ্বারা 166 কে ভাগ করলে দেখো
এটা কয়বার যায়? প্রথমেই যাবে 5 বার যাবে। যখন এই 5 সংখ্যাটা তুমি পেয়ে যাবা, তোমার অপশনে দেখবা যে একটাই আছে 5, তার মানে তোমার আনসার হচ্ছে চোখ বন্ধ করে বি নাম্বার আনসার তুমি তখন দাগাই দিতে পারবা। ঠিক আছে, তখন কি করতে পারবা? বি দাগাই দিতে পারবা। তোমার যে পুরো ক্যালকুলেশন সলভ করতে হবে তা না, তোমার মানগুলো কখনোই সেম থাকবে না। এটা 4 দেওয়া আছে, 6 দেওয়া আছে, এটা 7 দেওয়া আছে, আর এটা দেওয়া আছে 5। তুমি কি করবা? দশমিকটা 2 ঘরে পিছিয়ে দিয়া, দশমিক 2 ক্ষেত্রে 2 ঘরে পিছিয়ে দিয়া জাস্ট 911 ডিভাইডেড বাই 166 করে দিলা। কত হয়ে গেল? তোমার 5 আসছে প্রথমেই। তুমি যখনই দেখবা 5, তুমি চোখ বন্ধ করে তখনই এই অংশটা দাগাই দিবা। এইভাবে তোমার ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার মানে একটা শর্টকাট টেকনিক বা অভিনব উপায়। ঠিক আছে, কার কোনো প্রবলেম আছে এটুকু বুঝতে? আচ্ছা, হিলিয়ামের পারমাণবিক ভর কত? দেখ ভাইরা, এখানে সহজ একটা প্রশ্ন, হিলিয়ামের পারমাণবিক ভর কত? এটা এএমইউ তে চাইছে, এএমইউ তে চাইছে। ঠিক আছে, এখন তোমরা জানো কি হিলিয়ামের মধ্যে পারমাণবিক ভর কাকে বলা হয়? প্রোটন প্লাস নিউট্রন সমান কি? পারমাণবিক ভর, তাই না? প্রোটন প্লাস নিউট্রন হচ্ছে পারমাণবিক ভর। এখন তোমার এই যে প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর, এখন প্রোটনের ভর কত? 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। আর যদি বলি নিউট্রনের ভর, এই প্রোটনের ভর কত? 673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। আর নিউট্রনের ভর কত? 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। ভর কিন্তু প্রায় সমানই, অর্থাৎ 1.67 করে যদি তুমি করো, অর্থাৎ 4টা প্রোটন মানে 2টা প্রোটন এবং 2টা নিউট্রন, 2টা প্রোটন এবং 2টা নিউট্রন, অর্থাৎ 4টার ভর কত? তোমার ধরো যে 4 ইন্টু 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। আর এএমইউ এর ভর জানি কত বলছি আমি? 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। এটা হচ্ছে এএমইউ, এক এএমইউ সমান হচ্ছে এত কেজি। তার মানে 4টা, এটা আমি কি করছি? নিউটন আর প্রোটনের ভর যেহেতু কাছাকাছি, দেখো শুধু এই যে এখানে 5 আছে, এখানে 3 আছে, অর্থাৎ দুইটাই কিন্তু সমান, যার জন্য আমি কি করছি? 4 ইন্টু 1.67 ধরে নিচ্ছি ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। আর এইখানে কি ধরছি? এক এএমইউ সমান 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। এখন তোমাদের কি এখানে আর কোনো কনফিউশন থাকার কথা যে এইটা দ্বারা এই 10 টু দি পাওয়ার 27 10 টু দি পাওয়ার 27 কাটাকাটি চলে গেল, আর বাকি রইলো কি 1.66 আর 1.67 উপরে। এইটা যদি করো তুমি কত আসবে? পয়েন্ট সামথিং আসবে, অর্থাৎ পয়েন্ট সামথিং বলতে তোমার 1 পয়েন্ট সামথিং আসবে। এখন তুমি যদি করো এটা 4 ইন্টু 1 পয়েন্ট সামথিং, তার মানে আনসার কত আছে? এখানে দেখো 3 আছে, 5 আছে, 7 আছে, আনসার কোনটা হবে? 4.036 এএমইউ। এইভাবে তোমার ম্যাথগুলো সলভ করতে হবে। আশা করি তোমরা কনফিউশন ক্লিয়ার ভাইয়ারা। কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে এই ম্যাথে? থাকলে বলো ভাই, এইটুকু যে বুঝাইলাম, কারো কোনো প্রবলেম আছে ভাইয়ারা? বলো তো। ক্লিয়ার? কারো কোনো প্রবলেম থাকার কথা না। আচ্ছা, আলফা কণা কি? আলফা কণা হচ্ছে হিলিয়াম পরমাণু নাকি হিলিয়াম পরমাণু নাকি হিলিয়াম প্লাস পরমাণু, হিলিয়াম 2 প্লাস আয়ন, ডি প্লাস আয়ন, কোনটা? হিলিয়াম পরমাণু, বাট এটা কি পরমাণু? দেখো এটা কিন্তু আয়ন, এটা পরমাণু বলতে পারবা না, এটা বলতে হবে আয়ন। আবার এইখানে আছে হিলিয়াম 2 প্লাস আয়ন, তার মানে এটা হচ্ছে হিলিয়াম 2 প্লাস আয়ন। যদি তোমার কাছে এইভাবে অপশন থাকে, অনেক সময় অপশন দিতে পারে হিলিয়াম 2 প্লাস পরমাণু, প্রথম অপশনে দলো তোমার এইভাবে দিছে, প্রথম অপশনে দিছে এইভাবে হিলিয়াম 2 প্লাস পরমাণু, হিলিয়াম 2 প্লাস পরমাণু। কিছু কিছু স্টুডেন্ট থাকবে বা কিছু কিছু ছোট ভাই বোন তোমরা যারা আসো বা তোরা যারা আছিস, একটা কথা বলি, প্রথমেই যখন এটা দেখবে সবাই এইটাই দাগাবে, হিলিয়াম 2 প্লাস পরমাণু। বাট হিলিয়াম 2 প্লাস কখনো পরমাণুর নাম হয় না ভাই। পরমাণু তখনই যখন সে চার্জ নিরপেক্ষ, যখনই সে চার্জ যুক্ত হয়ে গেছে তখন তার আর পরমাণু বলতে পারবি না, তারে কি বলতে হবে? তোর আয়ন বলতে হবে। ঠিক আছে, হিলিয়াম 2 প্লাস পরমাণু, হিলিয়াম 2 প্লাস আয়ন কোনটা? সে প্রথমেই চোখ বন্ধ করে এই নাম্বার দাগাবে, সে বলবে ইয়েস আমি তো পারছি, কিন্তু আসলে সে আলটিমেটলি ধরা খেয়ে গেছে। সো এরকম ধরা ভাই খাইস না কেউ, এটা খুবই প্যাথেটিক। এই টাইপের সহজ প্রশ্নগুলো যদি কেউ ভুল করে, ঠিক আছে, তাহলে কোনটা হবে? হিলিয়াম আয়ন। এখন চলো পরবর্তী প্রশ্নে যাই। নিম্নের কোনটি স্থায়ী মূল কণিকা নয়? পরমাণুর স্থায়ী মূল কণিকা 3টা। বলে রাখি, স্থায়ী মূল কণিকা কয়টা? 3টা। স্থায়ী মূল কণিকা 3টা। 3টি কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই 3টা হচ্ছে স্থায়ী মূল কণিকা। ঠিক আছে,
এর বাইরে যেগুলো আছে সেগুলা স্থায়ী মূল কণিকা নয়, সেগুলা অস্থায়ী মূল কণিকা আছে, বা তোমার কম্পোজিট কণিকা আছে, বিভিন্ন ধরনের কণিকা আছে। ঠিক আছে, এখন কম্পোজিট কণিকা কয়টা? কম্পোজিট কণিকা দুইটা, মাথায় রাখবা। কম্পোজিট কণিকা আলফা ও ডিউটেরন। কম্পোজিট কণিকা কয়টা? কম্পোজিট হচ্ছে দুইটা। কি কি? আলফা আর কি ডিউটেরন। ঠিক আছে, আলফা আর কি? আলফা আর ডিউটেরন কণা। এই জিনিসগুলো হচ্ছে পরমাণুর কম্পোজিট কণিকা। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখো সবাই। এখন যদি বলি অস্থায়ী মূল কণিকা কোনগুলা, অস্থায়ী মূল কণিকার জন্য আমি একটা যদি তোমাদের জন্য সাদা স্লাইড নেই, কারো কোনো প্রবলেম হবে না আশা করি, একটা সাদা স্লাইড নিলাম। ঠিক আছে, পরমাণুর অস্থায়ী মূল কণিকার জন্য তুমি কি করবা? একটা শর্টকাট মাথায় রাখবা, নিউ আন্টির পাঁচি মেয়ে গার্ডেনে বসে মন পেল। অস্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, এটা একটা শর্টকাট। ঠিক আছে, এটা মাথায় রাখবা। নিউ আন্টির পাঁজি মেয়ে, নিউ আন্টির পাঁজি মেয়ে কি পেলো? গার্ডেনে বসে মন পেল। কি পেলো? গার্ডেনে বসে মন পেল। এখন এখানে বলি নিউ মানে কি? নিউট্রিনো। নিউ মানে কি? নিউট্রিনো। আন্টি অর্থাৎ অ্যান্টি নিউট্রিনো। নিউট্রিনোর বিপরীতে যেটা নির্গত হয় সেটা হচ্ছে অ্যান্টি নিউট্রিনো। এটা পাতে কি বুঝবা তোমরা বলো তো? পাতে হচ্ছে পজিট্রন আর পজিট্রিনো। একটা হচ্ছে পজিট্রন আর একটা কি? পজিট্রিনো। দুই ধরনের কণিকা আছে, মানে পজিট্রন পজিট্রিনো। তারপরে তোমার যদি বলি যে মেয়ে দ্বারা কি বুঝবা, এখানে মেসন, আমাদের যে প্রতিষ্ঠানের নাম সেই মেসন কণা। ঠিক আছে, গার্ডেনে এটা কি বুঝবা? গ্র্যাভিটন। গার্ডেনে কি বুঝবা? গ্র্যাভিটন। বসেতে কি বুঝবা? বোসন। ঠিক আছে, আর মনতে হচ্ছে মিওন, পেলোতে হচ্ছে পাইওন। মনতে হচ্ছে মিওন, পেলোতে হচ্ছে পাইওন। এই শর্টকাটটা দ্বারা তুমি কি করবা? পরমাণুর অস্থায়ী যে মূল কণিকাগুলো আছে, অস্থায়ী মূল কণিকার নাম মাথায় রাখবা। আরেকবার বলি, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, তারপরে হচ্ছে তোমার কি? পজিট্রন পজিট্রিনো। মেয়েতে হচ্ছে মেসন, গার্ডেনে হচ্ছে গ্র্যাভিটন, বসেতে হচ্ছে বোসন, মনতে হচ্ছে তোমার মিওন, আর পেলোতে হচ্ছে পাইওন। এই জিনিসগুলো হচ্ছে পরমাণুর অস্থায়ী মূল কণিকা। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখো। আর আরেকটা কথা বলি, এই যে এইটা মেয়ে দ্বারা কি বুঝলাম? মেসন বুঝলাম, তাই না? এই যে মেসন কণা যা আছে, এইটার ভর ইলেকট্রনের, এই মেসন কণা তিন ধরনের আধান বিশিষ্ট হয়। এই মেসন পজিটিভ হয়, মেসন নেগেটিভ হয়, আর একটা মেসন কি? চার্জ নিরপেক্ষ হয়, অর্থাৎ মেসন জিরো হয়। এই তিন ধরনের হইতে পারে। এই মেসন কণা কয় ধরনের হয়? তিন ধরনের হয়ে থাকে। এই জিনিসটুকু জাস্ট তোমাদের মাথায় রাখতে হবে। জাহাঙ্গীরনগরে এই যে কেমিস্ট্রিতে এই অংশ থেকেও প্রশ্ন আসে যে মেসন কণা কি চার্জ নিরপেক্ষ নাকি আধানযুক্ত নাকি কেমন হয়। আর এই মেসনের ভর, এর ভর কেমন? ভর হচ্ছে ইলেকট্রনের 275 গুণ। ইলেকট্রনের 275 গুণ। এই জিনিসটুকু মাথায় রাখো। ইলেকট্রনের কত গুণ? 275 গুণ। ঠিক আছে, আচ্ছা। এরপরে তুমি আরেকটা কনসেপ্ট মাথায় রাখো, সেটা হচ্ছে কোয়ার্ক। আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে কোয়ার্ক। আচ্ছা, কোয়ার্ক কি? কোয়ার্ক হচ্ছে পরমাণুর মধ্যে এমন কিছু অংশ আছে যে অংশগুলা মিলিত হয়ে তোমার কি করে? পরমাণুর মধ্যে এমন কোন কোন কণিকা নির্গত হয় যে কণিকাগুলা তোমার একত্রিত হয়ে পরমাণুর স্থায়ী কণিকাতে রূপান্তরিত করে, বা পরমাণুর স্থায়ী কণিকাতে রূপান্তরিত হয়। যেমন তোমার নিউট্রন আর প্রোটন। এই কোয়ার্ক থেকে তোমার কি আসছে? নিউট্রন আসছে। আরেকটা কি আসছে তোমার বলতো? প্রোটন আসছে। এই কোয়ার্ক হচ্ছে আবার তোমার, কোয়ার্ক থেকে নর্মালি তোমার কি আসে? কোয়ার্ক থেকে হচ্ছে প্রোটন আর নিউট্রন আসছে। আবার কোয়ার্ক হচ্ছে তোমার দুই ধরনের, একটা হচ্ছে স্থায়ী কোয়ার্ক আর একটা হচ্ছে অস্থায়ী কোয়ার্ক। একটা হচ্ছে স্থায়ী কোয়ার্ক আর একটা হচ্ছে অস্থায়ী কোয়ার্ক। তো অস্থায়ী কোয়ার্ক সম্বন্ধে আমাদের লাগবে না, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে স্থায়ী কোয়ার্ক। এই স্থায়ী কোয়ার্ক আবার দুই রকম। স্থায়ী কোয়ার্ক, এই স্থায়ী কোয়ার্ক হচ্ছে আবার তোমার দুই রকম, একটা হচ্ছে আপ কোয়ার্ক আর একটা হচ্ছে ডাউন কোয়ার্ক। আপ আর একটা কি? ডাউন। এই যে আপ কোয়ার্ক যে আছে, এইটার চার্জ আবার তোমার কতটুকু জানো? এই আপ কোয়ার্কের চার্জ হচ্ছে তোমার +2/3, আর ডাউন কোয়ার্কের যেটা -1/3। এই ইনফরমেশনগুলো জাস্ট একটু মাথায় রাখো ভাই, কারণ এইগুলা তোমার লাগবে। কখন লাগবে বলি। আচ্ছা দেখো, এখানে তাহলে আনসার তোমরা করতে পারবা। নিম্নের কোনটি স্থায়ী মূল কণিকা নয়? পজিট্রন, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন। কোনটা? এটা হচ্ছে পজিট্রন। এটা হচ্ছে পরমাণুর স্থায়ী মূল কণিকা নয়। আগেরটা কেন পড়াইলাম আমি? আগেরটা এই যে এই স্লাইডটা কেন পড়াইলাম, এই স্লাইডটা কেন পড়াইলাম একটু পরে তোমরা টের পাবা। ঠিক আছে, আচ্ছা। NH4+ আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান? এই NH4+ আয়ন যা আছে এখানে টোটাল কতটা ইলেকট্রন বিদ্যমান আছে? কেউ বলতে পারবা এটা কতটা ইলেকট্রন বিদ্যমান আছে? কতটি ইলেকট্রন বিদ্যমান আছে বলতে পারবা? আচ্ছা বলো।
কতটি ইলেকট্রন বিদ্যমান আছে? 24 নাম্বার, NH4+ আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান? 12, 11, 5 নাকি 10? কতগুলা? আচ্ছা কয়টা বলো? 12, 11, 5 নাকি 10? হ্যাঁ এই তো অনেকেই আনসার করতেছে। কি করতেছে? তারা বলতেছে 10টা। কিভাবে 10টা ভাইয়ারা বলো তো? নাইট্রোজেনের মধ্যে কয়টা আছে বলো তো? নাইট্রোজেনের মধ্যে আছে তোমার 7টা, তাই না? নাইট্রোজেনের মধ্যে কয়টা ইলেকট্রন আছে? নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7 আর প্রোটন সংখ্যার সমসংখ্যক ইলেকট্রন থাকে, তার মানে 7টা। হাইড্রোজেনের কয়টা আছে? হাইড্রোজেন হচ্ছে 4টা আছে, তার মানে চারটা হাইড্রোজেনের মধ্যে তোমার কয়টা থাকবে? 4টা ইলেকট্রন থাকবে। টোটাল থাকবে হচ্ছে তোমার হাইড্রোজেন 4 × 1 সমান 4টা। আর এইখানে একটা ইলেকট্রন কমে গেছে জন্য একটা পজিটিভ আয়নের সৃষ্টি হয়েছে, তার মানে 7 + 4 বিয়োগ কত? 1, 11 বিয়োগ 1, তার মানে কত? 10। ঠিক আছে ভাইয়ারা, অর্থাৎ 10টা। এই যে দেখো সহজ, সবাই পারবা। কে বলে যে জাহাঙ্গীরনগরে তোমরা চান্স পাবা না? কে বলে যে তোমরা চান্স পাবা না? তোমরা বলো, কে বলে যে তোমরা চান্স পাবা না? হাইড্রোজেন কয়টা আছে? 4টা আছে। 4টা হাইড্রোজেনের জন্য তুমি 4টা ইলেকট্রন ধরলো, আর যেহেতু উপরে একটা প্লাস আছে তার মানে একটা ইলেকট্রনের অপসারণ হয়েছে, তার মানে 4টা হাইড্রোজেন আর 4টা হাইড্রোজেনের 4টা ইলেকট্রন, 7টা নাইট্রোজেনের 7টা ইলেকট্রন, টোটাল কত হলো? 11টা। আর ওই যে একটা অপসারণ হয়ে গেছে অলরেডি, তার মানে বিয়োগ 1 সমান কত হয়েছে তোমার? 10। সহজ হিসাব। আচ্ছা NO3- আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান? দেখো এই নাইট্রোজেনের মধ্যে কয়টা আছে? 7টা আছে। আর অক্সিজেনের মধ্যে কয়টা আছে? 16টা আছে, তাই না? অক্সিজেনের মধ্যে কয়টা আছে বলো তো? সরি, অক্সিজেনের মধ্যে কয়টা আছে? 8টা আছে। এখন অক্সিজেনের মধ্যে আছে 8টা ইলেকট্রন, 7 আর অক্সিজেন কয়টা আছে? 3, তার মানে 3 অণু অক্সিজেন আছে, আর প্রতিটা অক্সিজেনে 8টা করে ইলেকট্রন আছে। 3 × 8 = 24, আর তার সাথে আরো যোগ হয়েছে কয়টা? একটা, তার মানে 7 আর 24, 31 + 1 সমান কত? 32। আনসার কত? ডি। ঠিক আছে, আনসার কত ভাইরা বলো তো? ডি নাম্বার হয়েছে আনসার, অর্থাৎ 32টা। হ্যাঁ 32টা। ক্লিয়ার সবাই? কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন থাকার কথা না, তাই না? নাইট্রেট আয়নের ইলেকট্রন কতটি বিদ্যমান? তোমার 32টা বিদ্যমান। আচ্ছা এইভাবে না দিয়ে, এই আয়নটা না দিয়ে অনেক সময় বলতে দিতে পারে নাইট্রেট আয়নের কতগুলা বিদ্যমান, নাইট্রেট আয়নে কত ইলেকট্রন বিদ্যমান, নাইট্রেট আয়নে কত ইলেকট্রন বিদ্যমান। ভাইয়েরা এই টাইপের প্রশ্নও কিন্তু হইতে পারে। ঠিক আছে, যদি বলে নাইট্রাইট আয়ন তাহলে হবে NO2 উপরে মাইনাস, এটা হচ্ছে নাইট্রাইট আয়ন। এরকম বিভিন্ন কিন্তু তোমাদের আচ্ছা কারো কোনো প্রবলেম আছে? না নেটওয়ার্কের সমস্যা মেবি একটু হয়েছিল। আচ্ছা আচ্ছা সমস্যা নাই। দেখো আচ্ছা এখানে বলো এই আয়নের প্রোটন সংখ্যা কত? 9টা, 8টা, 10টা নাকি 18টা? আবার জয়েন হও সবাই, সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এটার প্রোটন সংখ্যা কয়টা আছে? এখানে কিন্তু ইলেকট্রন সংখ্যা বলে নাই ভাই। দেখ এইখানে কিন্তু ইলেকট্রনের কথা চায় নাই। অনেকে কি করবে, প্রোটন যে চাইছে, এই যে এইখানে যে প্রোটন চাইছে, প্রোটন ওয়ার্ডটা খেয়ালই করবে না, তারা ভাববে কি ইলেকট্রন সংখ্যা চাইছে, তার মানে ইলেকট্রন কয়টা আছে? এই যে 10টা আছে, তারা 10টা দাগাই দিবে, কিন্তু তারা কিন্তু ধরা হবে এটা কয়টা হবে? 9টা হবে। ঠিক আছে, কারণ এখানে বলছে প্রোটন। ফ্লোরিন পরমাণুর মধ্যে এই যে দেখ কে যেন লেখছে 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 সত্যের সন্ধানে 10টা। এই ধরে ফেলছি, ধরে ফেলছি, এইটা করা যাবে না। ঠিক আছে, ধরে ফেলছি, কিন্তু এরকম ভুল কিন্তু করা যাবে না। এই যে মহসিনা ফেরদৌসি, কি বললাম এতক্ষণ? এটা 10টা না, এটা 9টা হবে। ঠিক আছে, এখানে কি বলছে? প্রোটন সংখ্যা বলছে। প্রোটন কোনটা? এই যে এইটা, একটা মৌলের বা একটা আয়ন বা মৌল যাই বলি না কেন, ওইটার মধ্যে তোমার যতগুলো প্রোটন আছে সেটাই তার পারমাণবিক সংখ্যা, তাই না? তার মানে এটা কি বলছে? প্রোটন সংখ্যা। প্রোটন কিন্তু কখনো চেঞ্জ হয় না। চেঞ্জ হয় কি? ইলেকট্রনের সংখ্যা কমে বাড়ে, বাট প্রোটনের সংখ্যা কখনো চেঞ্জ হয় না। আর নিউট্রনের সংখ্যা যদি চেঞ্জ হয় তাহলে কি হয় তোমার? সেটা আইসোটোপ বলি আমরা। ঠিক আছে, ক্লিয়ার? যারা যারা ভুল করছিস ভাই, আল্লাহর দোহাই লাগে প্রশ্নটা ভালো মতো পড়বি, তারপরে আনসার করবি। ঠিক আছে, জাহাঙ্গীরনগরে এই জন্য কিন্তু পোলাপানের চান্স হয় না, তারা প্রশ্নটা খেয়াল করে না। জাহাঙ্গীরনগরে টাইম কম,
সহজ প্রশ্ন। জাহাঙ্গীরনগরে আমার মতে জাহাঙ্গীরনগরে সবচেয়ে বেশি থিওরিটিক্যাল প্রশ্ন হয়, যেগুলো তোরা মুখস্থই করিস, মুখস্থই পারবি, কিন্তু ওই জিনিসগুলা তোদের এত কঠিন না, তো সলভ করতে হয় না, এত বেশি ডিপলি প্রশ্ন আসে না জাহাঙ্গীরনগর থেকে, তারপরে ওগুলা মানে চান্স পায় না। এর অন্যতম কারণ হচ্ছে এই যে এইরকম ছোটখাটো মিস্টেক, ঠিক আছে, এইটা যেন কারো না হয়, আল্লাহর দোহাই লাগে ভাই, বললাম। আচ্ছা, পারমাণবিক সংখ্যা অভিন্ন হলেও নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে তৈরি হয় কোনটি? পারমাণবিক সংখ্যা অভিন্ন, তুমি মাথায় রাখবা নিউট্রন সংখ্যার ভিন্নতা, নিউট্রনের ভিন্নতা বা নিউট্রন সংখ্যার ভিন্নতা, নিউট্রন সংখ্যার ভিন্নতা হলে কি তৈরি হয়? আইসোটোপ। আচ্ছা, আইসোটোপ। তো তোমার যদি বলে আইসোটোপের নির্ধারক কোনটা, বা আইসোটোপ নির্ধারণ করে কে, পরমাণুর কোন কণিকা আইসোটোপের নির্ধারক, প্রশ্ন আসলো পরমাণুর কোন কণিকা আইসোটোপের নির্ধারক, তাহলে তোমার আনসার কোনটা হবে? কেউ বলতে পারবা? পরমাণুর কোন কণিকা আইসোটোপের নির্ধারক? পরমাণুর অবভিয়াসলি নিউট্রন সংখ্যা হচ্ছে আইসোটোপের নির্ধারক। নিউট্রনের ভিন্নতা অর্থাৎ প্রোটন সংখ্যা সমান, আরেকটা বলি সেটা হচ্ছে প্রোটন সমান বাট নিউট্রন ভিন্ন, আর নিউট্রন ভিন্ন হইলেই তোমার কি হয়? পারমাণবিক সংখ্যার পারমাণবিক ভর ভিন্ন হয়, ঠিক আছে। প্রোটন, এই যে প আছে না, প্রোটনে কি আছে? প, আইসোটোপ, আইসোটোপ কি আছে? প আছে, এখানেও প আছে। এবার মাথায় রাখবা প্রোটন, প্রোটন সমান, প্রোটন সমান কিন্তু নিউট্রন ভিন্ন, তার মানে সেটা হচ্ছে আইসোটোপ। এখন বলি, তোমাদের প্রশ্ন আসতে পারে যে এই প্রোটনের ভিন্নতার জন্য আইসোটোপ মানে এই প্রোটনের ভিন্নতার জন্য আইসোটোপ, নাকি একই পরমাণুর প্রোটন সংখ্যা সমান বাট নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে তার ভর সংখ্যার চেঞ্জ হয়, যার জন্য আইসোটোপ হয়? একই পরমাণুর মধ্যে আইসোটোপ থাকে। আইসোটোপ কি দুইটা ভিন্ন পরমাণুর মধ্যে ভিন্ন ভিন্ন আমি আইসোটোপ বলবো? নাইট্রোজেন আর অক্সিজেনের কি পরস্পর আইসোটোপ বলি? না, নাইট্রোজেনের দুইটা পরমাণুরে পরস্পর আইসোটোপ বলবো, ঠিক আছে, মাথায় রাখবা। আইসোটোপের নির্ধারক প্রোটন, নিউট্রন, আইসোটোপের নির্ধারক, কারণ নিউট্রন যদি চেঞ্জ হয় তাহলে আইসোটোপ হয়। প্রোটন সমান রেখে বা প্রোটন একই রেখে যদি নিউট্রন চেঞ্জ হয় তাহলে হচ্ছে আইসোটোপ হয়, ঠিক আছে। আইসোটোপের নির্ধারক কে? নিউট্রন। এবার মাথায় রাখবা আইসোটোপের নির্ধারক কে? নিউট্রন, ঠিক আছে। আইসোটোপের নির্ধারক হচ্ছে নিউট্রন, আর প্রোটন কি? সমান। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আইসোটোপ নাই কার কার প্রকৃতিতে? সোডিয়াম ও স্বর্ণ AU79 এরা ব্যতীত সব মৌলের আইসোটোপ আছে। এরা দুইজন ব্যতীত সবার আইসোটোপ আছে। কার কার? প্রকৃতিতে সবার আইসোটোপ আছে, ঠিক আছে। নিউট্রনের ভিন্নতা বাট প্রোটন সংখ্যা কি থাকবে? সমান থাকবে, তাহলে সেটার আমরা কি বলবো? আইসোটোপ, অর্থাৎ প্রোটন সমান প, আর আইসোটোপের শেষে কি আছে? প, তার মানে প্রোটন প্রোটন, অর্থাৎ পতে কি হয়? প্রোটন হয়। প্রোটন সংখ্যা সমান হইলে সেটা কি? আইসোটোপ, ঠিক আছে, এটা মাথায় রাখবা। যদি কোন দুইটা পরমাণু পরস্পরের আইসোটোন, দেখো আইসো কথার শেষে কি আছে? ন আছে, আইসোটোন, টোনের শেষে কি আছে? ন আছে, নতে কি হয়? নিউট্রন, তার মানে বুঝবা নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সমান, নিউট্রন সংখ্যা সমান বাট প্রোটন সংখ্যা ভিন্ন। এখন দেখো এখানে নিউট্রন সংখ্যা সমান কার কার? এখানে নিউট্রন সংখ্যা সমান কার কার? প্রোটন সংখ্যা ভিন্ন, প্রোটন ভিন্ন, দুইটা ভিন্ন পরমাণু হইতে পারে, সমস্যা নাই, কিন্তু নিউট্রন সংখ্যা দুইটার মধ্যে সমান। তুমি এইখানে 14 থেকে 6 বাদ দাও, কত হইলো? 8। 14 থেকে 7 বাদ দাও, নিউট্রন সংখ্যা 7। এইখানে এই যে দেখো নিচে যেটা আছে, আগে সংকেতটা বুঝতে হবে, নিচে যেটা আছে এই যে 6, এই নিচে এটা হচ্ছে প্রোটন সংখ্যা, আর উপরেরটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা সমান কি হয়? নিউট্রন সংখ্যা তুমি পাবা, নিউট্রন সংখ্যা পাবা, ঠিক আছে। কি পাবা? নিউট্রন সংখ্যা পাবা। তার মানে 14 বিয়োগ 6 কত পাইলা? 8। এখানে নিউট্রন কত? 7, তার মানে পরস্পরের আইসোটোন না। এখানে 30 থেকে 14 বাদ দাও, কত পাইলা? 16। 32 থেকে 16 বাদ দাও, কত পাইলা? 16। তোমার আর কোনো অপশন দেখতে হবে না, তোমার যেহেতু নিউট্রন সংখ্যা তুমি পেয়ে গেছো 16, তার মানে আনসার হচ্ছে এইটা। এই দুইটা পরমাণু পরস্পরের আইসোটোন, ঠিক আছে, পরস্পরের কি? আইসোটোন।
80-র মধ্যে তুমি যদি 60+ বা 58+ নাম্বার তুললে তুমি সিট পাবা, ঠিক আছে? প্রকৃতিতে ক্লোরিনের আইসোটোপ সংখ্যা কত? হ্যাঁ ভাইয়ারা বলি, প্রকৃতিতে ক্লোরিনের আইসোটোপ সংখ্যা কত? প্রকৃতিতে ক্লোরিনের আইসোটোপ সংখ্যা হচ্ছে মাত্র 2টা, ঠিক আছে? প্রকৃতিতে ক্লোরিনের আইসোটোপ সংখ্যা কয়টা? মাত্র 2টা। আচ্ছা, আমি এই সম্পর্কিত কোন মৌলের কতগুলা আইসোটোপ আছে যেগুলো জাবিতে আসে, আমি এই সম্পর্কিত এখানে শর্টকাট লিখতে গেলে অনেক টাইম লাগবে, ক্লাস অনেক লম্বা হয়ে যাবে। তার চাইতে আমি তোদের এই জিনিসগুলো গ্রুপে কিছু কিছু আমি ইনফরমেশন প্রোভাইড করবো। সবাই গ্রুপে নজর রাখিস ভাই, গ্রুপে আমি যেগুলা দেই এগুলো ইম্পর্টেন্ট, আসছে জন্যই দেই বা আসবে জন্যই দেই, ঠিক আছে? আসছে বা আসবে জন্যই কিন্তু আমি দেই, সবাই এগুলাতে নজর রাখিস। আচ্ছা, যেসব পরমাণু নিউক্লিয়ন সংখ্যা সমান, নিউক্লিয়ন সংখ্যার আরেকটা নাম কি বলতো ভাইয়ারা? ভর সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যার আরেকটা নাম কি? ভর সংখ্যা। অর্থাৎ নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন। দেখো, আইসো বার নামে একটা কথা আছে না? আইসো বার, এই যে লাস্টে দেখো ওয়ার্ডটা দেখো, বার। বার মানে বার থেকে আসছে ভর, ভর কি? সমান। অর্থাৎ যদি ভর সংখ্যা সমান হয় তাহলেই তারা পরস্পরের কি? আইসো বার। এটা হচ্ছে সি নাম্বার, আইসো বার, ঠিক আছে? আইসো বার। এই দেখ, তোরা আমার চেয়ে ভালো পারিস অনেকে। আচ্ছা, থাইরয়েড গ্ল্যান্ড চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়? থাইরয়েড গ্ল্যান্ডের যে চিকিৎসা হয়, এই থাইরয়েড গ্ল্যান্ডের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহৃত হয়? এটা হচ্ছে আয়োডিনের 131 নাম্বার যে আইসোটোপ আছে সেইটা ব্যবহৃত হয়। কোনটা? আয়োডিনের 131 নাম্বার যে তোমার আইসোটোপ আছে সেই আইসোটোপটা ব্যবহৃত হয়। কত? আয়োডিনের 131 নাম্বার, ঠিক আছে? আর কোন আইসোটোপ কোন চিকিৎসায় ব্যবহৃত হয় এই জিনিসটাও আমি যদি সম্ভব হয় তোদের আমি লিখে দিব, কয়েকটার নাম, কয়েকটার নাম কি করব আমি লিখে দিব, ঠিক আছে? আর আয়োডিনের তোমার আইসোটোপ সংখ্যা কয়টা বলো তো? এইটাও আয়োডিনের আইসোটোপ, এইটাও আয়োডিনের আইসোটোপ, বাট 126 আয়োডিনের আইসোটোপ না, এই 3টা হচ্ছে আয়োডিনের আইসোটোপ। আয়োডিনের আইসোটোপ হচ্ছে 3টা। ক্লোরিনের আইসোটোপ কয়টা? 2টা। আয়োডিনের 3টা আইসোটোপ, এটা মাথায় রাখো। এই 3টার মধ্যে 131 যেটা আছে, এই 131 নাম্বার আইসোটোপ হচ্ছে তোমার কি করে? থাইরয়েড গ্ল্যান্ড চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে, ঠিক আছে? আরে ফাহিম ধ্রুব, তোর ভুল হয় সমস্যা নাই তো, তুই ক্লাস কর, তুই শিখতেছিস না, তোর শেখাটা দরকার, বুঝছিস? এখানে ভুল হওয়াটা দোষের না ভাই, তোদের বলি এইটা কখনোই নিজেরে আন্ডার এস্টিমেট করবি না, নিজেরে নিয়ে হতাশ হবি না। মানুষের ভুল হয়, আমারও ভুল হইতে পারে, মানুষের ভুল হয় অলওয়েজ, ঠিক আছে? তুই পড়িস নাই যে জিনিসটা সেটা এখন পড়বি। তুই আমার কাছে আসছিস কেন? ক্লাস করতেছিস কেন? তুই যদি সব পারতি তাহলে ক্লাস করতি না। তোর শেখা দরকার বা ইম্পর্টেন্ট জিনিস কোনটা সেটা তোর জানা দরকার, এই জন্য তুই ক্লাস করতেছিস। তাহলে ভুল হওয়া তো দোষের কিছু না, এখানে ভুল হইবেই, স্বাভাবিক, ঠিক আছে? এই ভুলগুলা হবেই, কিন্তু সহজ জিনিস ভুল করা যাবে না। আর ইলেকট্রন সংখ্যা সমান হলে কি হয়? আইসো ইলেকট্রনিক, ঠিক আছে? আইসো ইলেকট্রনিক বলে দিছে একজন, ইলেকট্রন সংখ্যা সমান হলে আইসো ইলেকট্রনিক, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলা নিয়ে আইসো ইলেকট্রনিক কোনটা, আইসো ডায়াফার কোনটা, তারপর আইসো স্টার কোনটা, এটা আমি লিখে দিব গ্রুপে। চল পরবর্তী প্রশ্নে যাই। কোন একটি মৌলের পরমাণুতে 7টি প্রোটন ও 7টি নিউট্রন আছে, এটি নিম্নের কোন মৌলের আইসোটোপ? কোন মৌলের আইসোটোপ? 7টি প্রোটন আছে, এইটা দেখার পরে তোর আর কোনটা দেখতে হবে? 7টা প্রোটন মানে কি? আইসোটোপের ক্ষেত্রে কখনো প্রোটন চেঞ্জ হয় না, প্রোটন অলওয়েজ সমান থাকে, তার মানে এটা নাইট্রোজেন। এই মৌলটা কোনটাকে নির্দেশ করে? নাইট্রোজেন। তার মানে তোর আনসার কোনটা হবে বলতো? আনসার হবে ডি নাম্বার, নাইট্রোজেন মৌল যা আছে এই নাইট্রোজেন মৌলের আইসোটোপ। এটা কার আইসোটোপ? এটা হচ্ছে নাইট্রোজেন মৌলের আইসোটোপ। 7টি প্রোটন ও 7টি নিউট্রন আছে, তার মানে এটা কোন মৌলের আইসোটোপ? এটা হচ্ছে নাইট্রোজেনের আইসোটোপ। কালকে এক হালি খাইছে বার্সা, এখন অনুভূতি কি বলবো? মাদ্রিদ তো 5টা খাইছে, তাই না? আচ্ছা, প্লাঙ্কের ধ্রুবকের মান কত? দেখ, 6.626 × 10⁻27 আর্ক সেকেন্ড কত দেখাই আমি। হ্যাঁ, 6.62662.6 × 10⁻29। আচ্ছা, কোনটা, তাই না? আমি বলছিলাম তোমাদের একটা কথা, সেটা হচ্ছে যে দশমিক যত হচ্ছে ডানের দিকে যাবে তখন কি হয় জানো? এখানে দশমিকের হিসাবটা না, মূলত যেটা মাথায় রাখবা,
প্লাঙ্কের ধ্রুবকের মান কত? h সমান 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, তাই না? আর 1 জুল সেকেন্ড বা এখানে তোমার যে জিনিসটা, যে ইনফরমেশনটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 1 জুল সমান কত? 1 জুল সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর্গ। এই ইনফরমেশনটুকু মাথায় রেখো, ঠিক আছে? 1 জুল সমান কত? 10 টু দি পাওয়ার 7 আর্গ। 1 জুল সমান কত? 10 টু দি পাওয়ার 7 আর্গ, ঠিক আছে? এটা মাথায় রেখো। এখন এই অনুসারে তোমার কি করতে হবে? এই জিনিসগুলোর সলভ করতে হবে, ঠিক আছে? এখন দেখো, তুমি যদি করো তাহলে 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ, তার মানে 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড ইন্টু 10 টু দি পাওয়ার 7। ও জুল সেকেন্ড যে করছি, জুল সেকেন্ড থেকে যখন আর্গে রূপান্তরিত করব তখন 10 টু দি পাওয়ার 7 দ্বারা গুণ করে দিব। এখন 10 টু দি পাওয়ার 7 দ্বারা যদি আমি গুণ করে দেই, দেখ ভাইয়ারা, 10 টু দি পাওয়ার 7 দ্বারা যদি গুণ করে দেই কত হয়েছে এখানে? 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 আর্গ বা আর্গ সেকেন্ড, তাই না? 27 আর্গ সেকেন্ড। এখন দশমিক তুই যদি এক ঘর দূরে সরাস, 66.26, তার মানে ওপরে কি হবে? এক ঘর ডানে সরাইলে ওপরে 1 যোগ হবে, মানে 28। যদি 2 ঘর দূরে সরাস তাহলে দেখ 6.626 এখানে কি আছে? 662.6, তার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 19, তার মানে এটা আনসার সব কয়টা, ঠিক আছে? এটা আনসার কোনটা? ডি নাম্বার, আর্গ। হ্যাঁ, সবগুলাই ঠিক। আচ্ছা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? অরবিটালের আকার, অরবিটালের অবস্থান, অরবিটালের দিক নাকি অরবিটালের গতি? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম দ্বারা যে আমরা বুঝি, এম এর মান +1, তারপরে -1, 0, এগুলো দ্বারা কোনটা দ্বারা আমরা কোনটাকে নির্দেশ করে থাকি? এই জিনিসগুলো আসে না তোমাদের? তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? যে এম এর মান +1 দ্বারা কি বোঝায়, এম এর মান -1 দ্বারা কি বোঝায়, বা এম এর মান হচ্ছে তোমার 0 দ্বারা কি বোঝায়? এইগুলা হচ্ছে তোমার আচ্ছা, এম এর মান এইগুলা দ্বারা তোমার কি বুঝাইতেছে বলো তো? এই যে +1, -1 এবং 0, এগুলা দ্বারা কি বোঝায়? এইগুলা দ্বারা বোঝায় তোমার পি অরবিটালটা যা আছে বা এস অরবিটালের কোনো দিক নাই, মূলত এম এর মান নির্দেশিত হয় তোমার হচ্ছে পি, ডি আর এফ, এই 3টা অরবিটালের জন্য, ঠিক আছে? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান, এই এম এর মান, আরেকটা কথা বলি, এই যে এম এর মান কয়টা হইতে পারে? যে কোনোটা হইতে পারে, তোমার -1, -2, +1, +2, 0, যে কোনোটা হইতে পারে। বাট এম এর মান এস এর জন্য নেই, এস এর কোনো নির্দিষ্ট দিক বিন্যাস নেই, আছে কার জন্য? পি, ডি, এফ এর জন্য বিদ্যমান, ঠিক আছে? এখন এটা কি করে? এটা হচ্ছে নরমালি অরবিটালের দিক নির্দেশ করে, ঠিক আছে? আর অরবিটালের আকার, যেটা আকার হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা কি করে? অরবিটালের আকার নির্দেশ করে। আর যদি বলি অরবিটালের অবস্থান কোনটা বা অরবিটালের গতি, অরবিটাল কি কখনো গতিশীল না? ইলেকট্রনগুলা অরবিটালের ভিতর গতিশীল। আর যদি বলি অরবিটালের অবস্থান কোনটার উপর নির্দেশ করে, যে অরবিটালের অবস্থান হচ্ছে যেখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি, অর্থাৎ তুমি বলতে পারো এটা সাই স্কয়ার যে পড়লাম না আমরা, এইটার উপর ডিপেন্ড করে, এই সাই স্কয়ারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? অর্থাৎ যেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব সবচেয়ে বেশি, অর্থাৎ যেখানে সাই স্কয়ার দ্বারা বোঝায় ইলেকট্রন মেঘের ঘনত্ব, যে ইলেকট্রন মেঘের ঘনত্ব যেখানে সবচেয়ে বেশি সেখানেই অরবিটালের অবস্থান। আর অরবিটালের আকার নির্দেশ করে প্রধান কোয়ান্টাম সংখ্যা, অরবিটালের দিক নির্দেশ করে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ অরবিটালটা এক্স অক্ষ বরাবর নাকি ওয়াই অক্ষ বরাবর নাকি জেড অক্ষ বরাবর, এই জিনিসটা তোমার কে নির্দেশ করবে বলো তো? এই জিনিসটা নির্দেশ করবে হচ্ছে তোমার এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। অরবিটালের দিক, অর্থাৎ অরবিটালটা কোন অক্ষ বরাবর, সেটা নির্দেশ করবে কে? এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, তাই না? ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে? চলো পরেরটাই। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান নির্ভর করে কোনটির উপর? প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর, সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর, স্পিন কোয়ান্টাম সংখ্যার উপর, নাকি সবগুলোর উপর? কোনটার উপর নির্ভর করে? প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নাকি সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান নির্দেশ করে কোনটার উপর? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান নির্দেশ করে তোমার কোনটার উপর? কেউ বলতে পারবা এটা?
আচ্ছা তোমাদের বলি, সহকারী কোয়ান্টাম সংখ্যা যদি এল হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল হলে, সহকারী কোয়ান্টাম সংখ্যা সমান এল, আর এম এর মান কি করে বলতো, শূন্য সহ প্লাস মাইনাস এল, তাই না? তার মানে কার উপর নির্দেশ করে এম? এই সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্দেশ করে, অর্থাৎ শূন্য সহ প্লাস মাইনাস এম এল, ঠিক আছে, প্লাস মাইনাস এল। এম এর মান কার উপর নির্ভর করে? এটা হচ্ছে এম হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর এটা কার উপর নির্দেশ করে? শূন্য সহ প্লাস মাইনাস এল, ঠিক আছে, এই জিনিসটাই মাথায় রাখবা। আচ্ছা, এম শেলের উপশক্তি স্তর কয়টি বা উপস্তর কয়টি? এম শেলের উপস্তর কয়টি? এম শেল কত? কে এল এম এন, এটা হচ্ছে প্রথম কক্ষপথ বা ফার্স্ট কক্ষপথ, এটা হচ্ছে কি, এল হচ্ছে সেকেন্ড কক্ষপথ, এম হচ্ছে থার্ড কক্ষপথ। এখন ভাইয়ারা, এই থার্ড কক্ষপথে কয়টা উপস্তর আছে? কয়টা উপস্তর আছে? অর্থাৎ দেখো থার্ড কক্ষপথে এখানে দেখো প্রথমে যদি আসে, ধরো তোমার আছে যে কয়টা উপশক্তি স্তর আছে, বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার উপর ভিত্তি করে যদি তুমি করো তাহলে হচ্ছে 9টা। কিন্তু যদি এখানে বলে যে নর্মালি বলছে কয়টা উপশক্তি স্তর আছে, দেখো কয়টা আছে, 3-এর মধ্যে কি কি থাকতে পারে? এস থাকতে পারে, পি থাকতে পারে, ডি থাকতে পারে, বাট এফ কি থাকতে পারে? পারে না। এফ কি থাকতে পারে? 3F হয় না। তার মানে এসপিডি, তার মানে কয়টা আছে? 3টা, ঠিক আছে। আনসার হচ্ছে কয়টা? 3টা, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। আর এস এর একটা, পি এর 3টা, ডি এর কয়টা? 5টা, টোটাল হচ্ছে 9টা অরবিটাল আছে। যদি বলে অরবিটাল সংখ্যা কয়টা, যদি প্রশ্নে বলে অরবিটাল সংখ্যা কয়টা, প্রশ্নের উপশক্তি স্তর বা উপস্তর এটা না বলে যদি বলে অরবিটাল সংখ্যা কয়টা, ঠিক আছে, অরবিটাল কতগুলা অরবিটাল আছে, অরবিটাল বললেই বা ইংরেজিতে বললেই অপশনে যদি দেখো তুমি 9টা আছে তাহলে 9টা দাগাবা, কারণ অরবিটাল সংখ্যা এন স্কয়ার। প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি 3 হয় তাহলে অরবিটাল সংখ্যা হচ্ছে এন স্কয়ার, টোটাল 9টা। তখন এই যে এস এর মধ্যে কোনো ভাগ নাই, বাট পি এর মধ্যে ভাগ আছে কয়টা? পি এক্স, পি ওয়াই, পি জেড 3টা আছে, পি এর 3টা আছে, ডি এর মধ্যে কয়টা আছে? 5টা আছে, তাহলে টোটাল কয়টা হচ্ছে? 9টা। আর অরবিটালের দ্বিগুণ, অরবিটাল সংখ্যা যত থাকে এন স্কয়ার, আর ইলেকট্রন সংখ্যা 2n স্কয়ার, বাট উপস্তর, প্রধান শক্তি স্তর, তারপর হচ্ছে উপস্তর, উপস্তর হচ্ছে এন, উপস্তরের মান কত? এন। 3 নম্বর কক্ষপথে কয়টা আছে? 3টা আছে। 4 নম্বর কক্ষপথে কয়টা আছে? 4টা আছে। 4s আছে, 4p আছে, 4d আছে, 4f আছে। ইলেকট্রন সংখ্যা 2n স্কয়ার, আর অরবিটাল সংখ্যা কত? অরবিটাল হচ্ছে n স্কয়ার। এই জিনিসটা মাথায় রাখো, জাস্ট এই শর্টকাটটুকু মাথায় রাখো, ঠিক আছে। এখন চতুর্থ প্রধান শক্তি স্তরে সর্বাধিক ইলেকট্রন ধারণ কত? চতুর্থ প্রধান শক্তি স্তরে সর্বাধিক কতগুলা ইলেকট্রন ধরতে পারবে? দেখো তো, সর্বাধিক ইলেকট্রন ধরতে পারবে কত? 2n স্কয়ার। ইলেকট্রন সংখ্যা সর্বাধিক কত আসতে পারে? সর্বাধিক ইলেকট্রন সংখ্যা 2n স্কয়ার, তার মানে চতুর্থ শক্তি স্তর 2 ইন্টু 4 স্কয়ার কত হচ্ছে? 2 ইন্টু 16, তার মানে সমান কত? 32টা। অর্থাৎ সর্বোচ্চ সে কয়টা ধরতে পারবে? 32টা ইলেকট্রন ধরতে পারবে, ঠিক আছে। এটা কত? বি নাম্বার। এই প্রশ্ন আনসার কত? বি নাম্বার। সর্বোচ্চ কয়টা ধরতে পারবে? 32টা ধরতে পারবে। এখন চলো পরবর্তী প্রশ্নে যাই। পাউলির বর্জন নীতি অনুসারে পি উপশক্তি স্তরে সর্বাধিক কতটি ইলেকট্রন থাকা সম্ভব? পাউলির বর্জন নীতি কি? পাউলির বর্জন নীতি হচ্ছে 124। এটা তারা মাথায় রাখবা। একটা ইলেকট্রনের একটা পরমাণুতে দুটি ইলেকট্রনের, একটা পরমাণুর দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হয় না। 124 দ্বারা মাথায় রাখবা, স্টার 124 হ্যাশ। বাংলা লিঙ্কে ব্যালেন্স দেখার যে কৌশল, বাংলা লিঙ্কে ব্যালেন্স দেখার কৌশল যে এটা দ্বারা মাথায় রাখবা, একটা ইলেকট্রনের, একটা পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো কি হয় না? সমান হয় না। এটা হচ্ছে পাউলির বর্জন নীতি। তাহলে পি উপশক্তি স্তরে সর্বাধিক কয়টা ইলেকট্রন থাকা সম্ভব? পি উপশক্তি স্তর, দেখো পি উপশক্তি স্তরে কি কি আছে? পি এক্স আছে, পি ওয়াই আছে, পি জেড আছে, এবং হুন্ডের নীতি অনুসারে তারা সর্বাধিক প্রথমে অযুগ্ম অবস্থায় যাবে এবং পরবর্তীতে জোড়া বাঁধবে, অর্থাৎ একটা যাবে, একটা যাবে, একটা যাবে, আবার উল্টা দিকে যাবে। সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 2টা, 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 কয়টা? 6টা, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখো। আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান 4 হলে এবং আচ্ছা
প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান 4 হলে, এখানে n সমান 4 এটা কয়েকবার লেখা হয়ে গেছে। n সমান 4 হলে, প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান 4 হলে অরবিটালের সংখ্যা কত হবে? প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান যদি 4 হয়, n সমান 4, অরবিটাল কয়টা? অরবিটালের সংখ্যা কয়টা বলতে পারবা কেউ? অরবিটালের সংখ্যা হচ্ছে তোমার n স্কয়ার সংখ্যক, ঠিক আছে? অরবিটালের সংখ্যা আমি বললাম না যে উপশক্তি স্তর বা উপস্তরের সংখ্যা কয়টা? n সংখ্যক। প্রধান কোয়ান্টাম সংখ্যা n হলে উপস্তর n, প্রধান কোয়ান্টাম সংখ্যা n হলে অরবিটালের সংখ্যা, অরবিটাল হচ্ছে n স্কয়ার, কত? 4 স্কয়ার, তার মানে কত হচ্ছে? 16টা। এই জিনিসটাই জাস্ট মাথায় রাখবা। দেখ এইগুলা জাহাঙ্গীরনগরে আসছে ভাই, এইগুলা তোরা পারবি না কেউ? এইগুলা কারো কোনো প্রবলেম আছে তোদের? তোরা পারবি না এগুলা? এগুলার মতো সহজ আর কোনো প্রশ্ন আছে? আমারে বল, জাস্ট বল এইটুকু যে এইগুলার মতো আর কোনো প্রবলেম আছে নাকি? এইগুলোর মতো সহজ কোনো প্রশ্ন আছে নাকি? আমারে বল জাস্ট। 4p অরবিটালের ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l যথাক্রমে কত? 4p অরবিটালের ক্ষেত্রে দেখ 4 হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, n সমান 4, আর p সমান কত হয়েছে? p এর মান কত বলতো? p এর মান কত? p এর মান কত? এখানে p যা আছে, s সমান 0 ধরি আমরা, p সমান 1 ধরি, sp d সমান 2 ধরি, আর f সমান কি ধরি? স্কয়ার কোনোটাই না, 2n স্কয়ার। এইটা যেটা আছে এটা হচ্ছে প্রধান শক্তি স্তরে, প্রধান শক্তি স্তরের সাথে রিলেটেড, এটা প্রধান শক্তি স্তরের সাথে রিলেটেড। বাট উপশক্তি স্তর, উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 2 × 12 + 1, ঠিক আছে ভাইরা? এটুকু মাথায় রাখিস। আচ্ছা, উপশক্তি স্তর ডি এর জন্য চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এর মান কয়টি? উপশক্তি স্তর ডি এর জন্য চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এর মান কয়টা? 5টা। ডি এর জন্য কোয়ান্টাম সংখ্যার মান কয়টা? 5টা, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নে যাই। উপশক্তি স্তর পি এর জন্য এল ও এম এর মান যথাক্রমে কত? পি এর জন্য এল ও এম এর মান যথাক্রমে কত? পি এর জন্য এল ও এম এর মান, ঠিক আছে? পি এর জন্য এল সমান কত? 1, তাই না? এল সমান হচ্ছে 1, তাহলে এম এর মান কত? 0 সহ 0 ± এল, তার মানে 0 -1 +1, অর্থাৎ 3টা 0। আচ্ছা, পি এর জন্য 1 এবং 1 0 -1, এ নাম্বার যে আনসারটা আছে, অপশন আছে, এই এ নাম্বার অপশনটাই হবে আনসার, ঠিক আছে? কোনটা হবে? এ নাম্বারটাই হবে আনসার। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর 60টি মান কোন সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর জন্য সম্ভব? কোন সহকারী কোয়ান্টাম সংখ্যার এল এর জন্য সম্ভব? 60টা মান সম্ভব কার জন্য? যখন তোমার 3 হবে, দেখো তো 2 3 4 5, 3 জন্য কয়টা হবে? ওই যে 2 × 12 + 1 সমান কত বলছি আমরা এখানে? 7 ধরবা, তার মানে 2l + 1 সমান কত? 7/2, বা 2l, আচ্ছা এভাবে না করে তুমি এইভাবে করবা, বা 4l + 2 সমান কত? 7, বা 4l সমান হচ্ছে 7 - 2, তার মানে l সমান 5/4। না না না, এইভাবে তুমি করতে পারবে না। তাহলে আরেকভাবে বলি, দেখো এম এর 60টি মান কোন সহকারী কোয়ান্টাম সংখ্যার এল এর জন্য সম্ভব? তুমি যদি এল এর মান হচ্ছে এল সমান 3 হলে এম সমান কত হয়? 0 ± 3, তাই না? 0 ± এল, 0 থেকে ±l, অর্থাৎ 0 থেকে ±3 পর্যন্ত। তার মানে এখানে 0 আছে, +3 থেকে -3 এই পর্যন্ত যদি তুমি যাও, টোটাল কয়টা পাবো? 7টা। তার মানে আনসার হবে কোনটা? বি, ঠিক আছে? আনসার কোনটা হবে? আনসার হবে বি, অর্থাৎ 3টার জন্য। এখন যাই 4d অরবিটালের জন্য কোয়ান্টাম সংখ্যার মান কত? 4d অরবিটালের জন্য, এখানে যে 4d অরবিটাল আছে, এই 4d অরবিটালের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত? n সমান 4 না, n সমান 4 l সমান 1 না, n সমান 4 l সমান 2, ঠিক আছে? l সমান 2, m সমান কত? +2 হইতে পারে, -2 হইতে পারে, যে কোনোটা হইতে পারে। h সমান কত? হাফ, +½ আর l সমান 3 তখনই হবে, n আর l কখনো সমান হবে না, n l নট ইকুয়াল টু, l সমান 3 তখনই হবে যখন হচ্ছে f, l সমান 2, এটা হচ্ছে ডি এর জন্য। তার মানে আনসার হচ্ছে সি নাম্বার, ঠিক আছে? এটা মাথায় রাখবা। m +2 হইতে পারে, কারণ l এর মান যদি 2 হয়, m এর মান +2 -2 যে কোনোটা হইতে পারে, বা -1 +1 যে কোনোটা হইতে পারে, বা 0, আর s এর মান +½ বা -½ একটা ইলেকট্রনের জন্য যেহেতু বলছে। আচ্ছা পরবর্তীটায় যাই, ঠিক আছে? হ্যাঁ 45
এই 45-এর ডি কে বললো? এই 45-এর ডি কেমনে হইলো? 45-এর ডি কেমনে হইলো অনন্যা সাহা? 45-এর ডি না, ডি হইতো তখন যখন এফ যদি থাকতো, এফ অরবিটাল যদি থাকতো। এস এর মান কত ধরি আমরা? 0। পি এর মান ধরি কত? 1। ডি এর মান কত ধরি? 2 ধরি। এফ এর মান কত ধরি ভাই? 3 ধরি। দেখ, এফ এর মান ধরি 3। এখানে বলছে এন সমান 4, এল সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 3 হইলে তাহলে কি হবে তোর? 4f হবে। এটা হচ্ছে 4f এর জন্য, এটা 4f এর জন্য তুই বলতে পারোস, এটা 4f এর জন্য, ঠিক আছে? আর এটা হচ্ছে 4d এর জন্য, এটা 4f এর জন্য, এটা 4d এর জন্য। আর এটা যদি তুই বলস তাহলে এটা হচ্ছে 4p এর জন্য, আর এই অংশটা যা আছে এটা হচ্ছে 4s এর জন্য, ঠিক আছে? আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান 3 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কত হবে? সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কত হবে? প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান 3 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কত হবে? সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কত হবে? সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান n সমান যদি 3 হয়, n সমান 3 হলে, আচ্ছা এখানে প্রশ্নটা মনে হয় একটু মিস্টেক আছে। দেখো, প্রশ্নটা সম্ভবত একটু মিস্টেক আছে এখানে। ও আচ্ছা, সরি, সহকারী কোয়ান্টাম সংখ্যার কথা বলছে, তাই না? ম্যাগনেটিক বলে নাই এখানে, কিন্তু ম্যাগনেটিক বলে নাই। প্রশ্নটা বুঝতে হবে আগে, সহকারী কোয়ান্টাম সংখ্যার কথা বলছে। কি বলছে? সহকারী। দেখো, সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান 3 হলে n সমান 3, l সমান কত? 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত হইতে পারে, 1 পর্যন্ত হতে পারে, অর্থাৎ l এর মান 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত হবে, ঠিক আছে? তার মানে 0 n মাইনাস 1 পর্যন্ত, 0-র পরে কত আসে? 1 আসে, আর n কত? 3, 3 বিয়োগ 1 কত? 2, অর্থাৎ 0, 1, 2, এর বেশি হইতে পারবে না, বা এর মাইনাসের দিকেও যাইতে পারবে না। সহকারী কোয়ান্টাম সংখ্যা কখনো নেগেটিভ হয় না, এটা সরাসরি এইভাবে লিখবি। এটা হবে না, কারণ এখানে 3 আছে, এটা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, এটা কখনোই সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 3 হইতে পারবে না। হ্যাঁ, এটা বি নাম্বার আনসার। আচ্ছা চলো, নিচের কোয়ান্টাম সংখ্যাগুলোর কোন সেটটি নিষিদ্ধ? কোন সেটটা নিষিদ্ধ? n সমান 1, l সমান 0, m সমান 0, h সমান 2টা হইতে পারে। হ্যাঁ, হইতে পারে, কারণ এখানে n সমান 1, l এর মান কত? n বিয়োগ 1, তার মানে 0। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাও 0 হইতে পারে। s এর মান কত? প্লাস মাইনাস হইতে পারে, প্লাস মাইনাস হাফ, ঠিক আছে? n সমান 3, l সমান -2, n সমান 2, l সমান 2। আচ্ছা, n সমান, এটা -2 না, এটা হচ্ছে n সমান 3, l সমান 2, m সমান -2, h সমান প্লাস মাইনাস হাফ। হ্যাঁ, এটা হইতে পারে। এটা l সমান -2 না, কিন্তু l সমান, কিন্তু এটা 2 লিখছে। l সমান 2, m সমান -2 প্লাস মাইনাস হাফ। তার মানে কোনটা হবে না? এই যে দেখ, সি নাম্বারটা যেটা n আর l, এটা সমান হয়েছে, বাট n l কখনোই সমান হবে না, ঠিক আছে? n l কখনোই সমান হবে না, তার মানে আনসার ওইটা। কোন ইলেকট্রন বিন্যাসের সাধারণ নীতি নয়? কোনটি ইলেকট্রন বিন্যাসের সাধারণ নীতি নয়? আউফবাউ নীতি, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, কারণ এই তিনটে হচ্ছে ইলেকট্রনের বিন্যাসের নিয়ম, নীতি। এই তিনটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি, বাট ওইটা কি নয়? কোনো নীতি নয়, ঠিক আছে? ওইটা কি নয়? কোনো নীতি নয়। আচ্ছা, কোন নীতি অনুযায়ী ইলেকট্রন 3d অরবিটালে 4s এর আগে প্রবেশ করবে? 4s এর পরে প্রবেশ করবে, কোন নীতি অনুযায়ী? এটা আউফবাউ নীতি, কারণ 3d অরবিটালের শক্তি 4s এর চাইতে বেশি, যার জন্য 4s এ আগে প্রবেশ করবে, যেটা নিম্ন শক্তি স্তর, অর্থাৎ নিম্ন শক্তির অরবিটাল। এই যে 4s অরবিটাল যেটা আছে, এটা হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল 3d এর চাইতে, কারণ 4 এর মান কত? 4s 4 যোগ 0 সমান 4, আর 3d যেটা আছে 3 প্লাস 2 সমান হচ্ছে 5, তার মানে এইটা হচ্ছে অধিক শক্তির অরবিটাল। তার মানে 4s এ আগে প্রবেশ করবে, তারপরে ই করবে না। এটা কার নীতি? এটা হচ্ছে আউফবাউয়ের নীতি। আরেকটা কথা বলি, ধর তোর 3d আর 4p, এইটার কোনটা আগে প্রবেশ করবে ইলেকট্রন? এটাও 5, এটার মানও 5, এটার মানও 5, তাই না? এইটাও 5, এইটাও 5, তাহলে কোনটায় আগে প্রবেশ করবে? অবভিয়াসলি 3d তে আগে প্রবেশ করবে, কারণ যার প্রধান কোয়ান্টাম সংখ্যা ছোট, বা যার n এর মান ছোট, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এই যে এই নীতিটা আছে না, এই ক্ষেত্রে যে নীতিটা আছে, এইখানে আগে প্রবেশ করবে। এই যে এইখানে আগে, কারণ এই দুইটার মান সমান। এটা হচ্ছে ম্যাডিলাঙ্গের নীতি। কার নীতি? ম্যাডিলাঙ্গ। এটা হচ্ছে ম্যাডিলাঙ্গের নীতি, এটা লেখা রাখ, এটা আসে। এটা কার নীতি? এটা হচ্ছে ম্যাডিলাঙ্গের নীতি, ঠিক আছে? এটা মাথায় রাখো সবাই, এটা হচ্ছে ম্যাডিলাঙ্গের নীতি। আচ্ছা, একটি পারমাণবিক অরবিটালে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে যদি তাদের ঘূর্ণন বা স্পিন বিপরীতমুখী হয়। কার নীতি? সর্বোচ্চ 2টা থাকতে পারে, কার নীতি? এটা হচ্ছে হুন্ডের নীতি, ঠিক আছে? খুবই ছোট।
একটি মৌলের যোজ্যতা নির্ভর করে কার উপর? ইলেকট্রন বিন্যাসের উপর, বহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাসের উপর, প্রোটন সংখ্যার উপর, বহিস্থ স্তরের নিউক্লিয়ার চার্জের উপর। এই যে একটা মৌলের যে তোমার কি বলছি আমি, যোজ্যতা, ঠিক আছে, একটা মৌলের কি নির্ভর করে? যোজ্যতা নির্ভর করে। এখানে কোনটির উপর? একটা মৌলের যোজ্যতা নির্ভর করে মূলত কার উপর? দেখো, কোন মৌলের কোন বহিস্থ স্তরের নিউক্লিয়ার চার্জের উপর, নাকি প্রোটন সংখ্যার উপর, নাকি হচ্ছে তোমার বহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাসের উপর, নাকি হচ্ছে তোমার কি ইলেকট্রন বিন্যাসের উপর? কার? দেখি এটা কি আনসার করতে পারে? এটা কনফিউজিং কোশ্চেন লাগতেছে অনেকের কাছে, তাই না? এটা দেখি কে বলতে পারে? কেউ বলতে পারবে এটা? বলতে পারবা এটা? দেখি। হ্যাঁ, অনেকেই কমেন্টে জানাইছে অলরেডি, তাই না? আচ্ছা দেখ ভাইরা, আমি তোদের সহজ করে বলে দেই এটা। আচ্ছা, কোন মৌলের যে যোজ্যতা আছে, এই যোজ্যতাটা মূলত নির্ভর করে কার উপর? দেখো, কোন মৌলের যে যোজ্যতা আছে এটা নির্ভর করে বহিস্থ স্তরে যে ইলেকট্রন বিন্যাস আছে। ইলেকট্রন বিন্যাস তো আমরা করি, বাট বহিস্থ স্তরে যে ইলেকট্রন বিন্যাসটা আছে, যেমন তোমার 2px1, 2py1, এই যে এইগুলার উপর যখন দুইটা অযুগ্ম ইলেকট্রন থাকে তখন ওই দুইটাকে যোজনী প্রকাশ করি, তো ওইটা হচ্ছে বহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাসের উপর, ঠিক আছে? কার উপর? বহিস্থ স্তরের যে ইলেকট্রন বিন্যাস আছে তার উপর নির্ভর করে। আচ্ছা, সমশক্তি সম্পন্ন অরবিটাল সময় ইলেকট্রন প্রবেশের দিক নির্দেশনা সংবলিত নীতি কোনটা? সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ প্রবেশ করে এই যে 2px, 2py, 2pz, এরা কেমন? তিনটাই কিন্তু সমশক্তি সম্পন্ন। এটা 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 তিনটাই সমশক্তি সম্পন্ন। ইলেকট্রন কোন নীতি অনুযায়ী প্রবেশ করে? হুন্ডের নীতি অনুযায়ী। প্রথমে একমুখী হয়ে প্রবেশ করবে, পরে বিপরীতমুখী ইলেকট্রন প্রবেশ করবে, তাই না? এটা কার নীতি? এটা হচ্ছে হুন্ডের নীতি। এটা কিন্তু কোনো ঘূর্ণন নীতি বলে কোনো নীতি নাই ভাই, ঘূর্ণন নীতি নাই। ইলেকট্রন যেগুলা যায়, এই যে এই নীতি আর এই নীতি অনুসারে কিন্তু সবকিছু যায়। অর্থাৎ এখানে আবার হুন্ডের নীতি অনুসারে যে স্পিন মানে একমুখী হয়ে প্রবেশ করে, পরবর্তী আবার দ্বিমুখী হয়ে প্রবেশ করে, ঠিক আছে? আচ্ছা, পাউলির বর্জন নীতি অনুসারে যে কোনো অরবিটালে সম্ভাব্য সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত? পাউলির বর্জন নীতি অনুসারে যে কোনো অরবিটালে সম্ভাব্য সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত? পাউলির বর্জন নীতি যা আছে, যে কোনো অরবিটালে সম্ভাব্য সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হয় পাউলির বর্জন নীতি অনুসারে? দেখি এটা কে বলতে পারে? পাউলির বর্জন নীতি অনুসারে সম্ভাব্য সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত? কে বলতে পারবে এটা? পাউলির বর্জন নীতি অনুসারে সম্ভাব্য সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত? যে কোনো অরবিটালে, এখানে আমি কি বলছি দেখো তো, যে কোনো অরবিটালে বলছি, তার মানে যে কোনো অরবিটাল এখানে আসতে পারে। যে কোনো অরবিটাল কোনটা? যে কোনো অরবিটাল এফ ও হইতে পারে, ডি ও হইতে পারে, এস ও হইতে পারে, পি ও হইতে পারে। আমরা কোনোটাই নির্দিষ্ট করে বলি নাই। তাহলে সর্বোচ্চ কার মধ্যে থাকতে পারে? এফ এর মধ্যে থাকতে পারে। সর্বোচ্চ কত থাকতে পারে? 14টা থাকতে পারে, ঠিক আছে? সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 14টা থাকতে পারে, এর বেশি কিন্তু থাকবে না। কোবাল্ট মৌলের ইলেকট্রন বিন্যাস কোনটি? দেখো তো, কোবাল্টের ইলেকট্রন বিন্যাস কোনটা? কোবাল্টের পারমাণবিক সংখ্যা কত? আগে তোমার সেটা জানা দরকার, তাই না? কোবাল্টের পারমাণবিক সংখ্যা যদি তুমি জানো, তাহলেই কিন্তু তুমি এটার ইলেকট্রন বিন্যাসটা করতে পারবা। তাহলে কোবাল্টের কত বলো তো? কোবাল্টের পারমাণবিক সংখ্যা হচ্ছে 27। কোবাল্ট এটা হচ্ছে 27। এখন 27 দিয়ে তুমি ইলেকট্রন বিন্যাসটা করো, দেখো এখানে কয়টা হয়। তুমি প্রথমে যেটা বলি যোগ করবা, যাই হোক যোগ করা না, মূলত ওইভাবে তোমার ভুল হইতে পারে। 1s2, 2s2 বা আর্গন পর্যন্ত ঠিক আছে, আর্গন পর্যন্ত ঠিক আছে। তার মানে আর্গন লিখলাম শুরুতে, আর্গন, আর্গনের পরে তারপরে তোমার কি লিখবা? 3d4s। আর্গন পর্যন্ত হচ্ছে 18টা ইলেকট্রন এখানে আছে।
18টা ইলেকট্রন আছে, তার মানে বাকি রইলো কয়টা? 27 পর্যন্ত যায় তার 9টা। এখন 9টা ইলেকট্রনে তুমি কিভাবে বিন্যস্ত করবা? 4s2 তে 4s এ গেছে 2টা, d তে সর্বোচ্চ কয়টা যাইতে পারবে? d তে যাইতে পারবে 7টা। তার মানে তোমার আনসার কোনটা হচ্ছে? 4s2 3d7। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার আনসার, কোবাল্টের ইলেকট্রন বিন্যাস। ক্লিয়ার? এরপরে নিচের কোনটি জিঙ্কের সঠিক ইলেকট্রন বিন্যাসের নিয়ম? দেখো জিঙ্ক এখানে কত? জিঙ্কের হচ্ছে তোমার 30, তাই না? জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত বলতো? 30। তার মানে এটা 3d অরবিটাল পরিপূর্ণ অবস্থায় থাকবে এবং 4s অরবিটালও পরিপূর্ণ অবস্থায় থাকবে। এইটা হচ্ছে এরকম। আর যদি তোমার এই যে দেখো এইরকম অবস্থা আসছে, এটা হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাস। শেষের দিকে যা যদি এরকম আসে 3d10 4s1, এটা হচ্ছে কপার 29 এর ইলেকট্রন বিন্যাস। এইখানে s অরবিটাল অর্ধপূর্ণ হয়। প্রথমে s অরবিটালটা অর্ধপূর্ণ হইতে পারে, যে 4s 3d, এখানে তো হিসাব অনুযায়ী 4s পূর্ণ হয় 3d পূর্ণ হওয়ার কথা, কিন্তু তাই হয় 4s এ 2 থাকে এবং 3d তে 9 থাকে। কিন্তু যে মুহূর্তে এইটা হচ্ছে অস্থিতিশীল অবস্থা, আর অরবিটাল সমূহ অর্ধেক ইলেকট্রন যখন ধারণ করে তখন অথবা একদম পরিপূর্ণ অবস্থায় তারা সর্বাধিক স্থিতিশীলতা লাভ করে। এখন 4s এই ক্ষেত্রে একটা হচ্ছে, বাট 3d এই ক্ষেত্রে পরিপূর্ণ হচ্ছে। দেখো এই ক্ষেত্রে 4s ছিল পরিপূর্ণ, কিন্তু 3d কেমন ছিল? 3d অর্ধপূর্ণও ছিল না। কিন্তু আমরা বলছি অরবিটাল অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায়, অর্ধপূর্ণ অবস্থায় স্থিতিশীলতা লাভ করে আর পরিপূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি স্থিতিশীলতা লাভ করে। এখন 4s যখন অর্ধপূর্ণ আছে, 3d যখন পরিপূর্ণ আছে, তখন 3d পরিপূর্ণ, 4s অর্ধপূর্ণ। এটা অর্ধপূর্ণ, এটা পরিপূর্ণ, তাহলে এইটার চাইতে ওইটার স্থিতিশীলতা বেশি হবে, যার জন্য কপার এই যে এইরকম ইলেকট্রন বিন্যাস করে। এটা কে করে? কপার। কপারের ইলেকট্রন বিন্যাস কেমন? ব্যতিক্রম। ঠিক আছে, কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম। অধিক স্থিতিশীলতার জন্য কোনটি সত্য? s2d4 s1d6 s1d5 s2d9। এটা হচ্ছে s1d5, s1 এবং d5। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। কোনটি ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস? দেখো ক্রোমিয়ামের কোনটা? ক্রোমিয়াম কত? ক্রোমিয়ামের হচ্ছে 24। ক্রোমিয়ামের কত? ক্রোমিয়ামের হচ্ছে 24। ঠিক আছে, এখন 24 যদি ইলেকট্রন বিন্যাস হয় তাহলে কত হয় তোমার? ক্রোমিয়াম 24। এটা যদি হয়, এটার জন্য হবে তোমার কত? 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 এবং 4s1। এইখানে 4s2 এবং 3d4 হয়, 4s2 3d4। পরবর্তীতে এই যে দেখো আবার তারা স্থিতিশীলতা লাভ করে কিভাবে? এস ও অর্ধেকে যায় s1 আর d5। এই অবস্থায় যেহেতু অধিক স্থিতিশীলতা লাভ করে, তাই তারা এস এর একটা ইলেকট্রন, এইখানে একটা ইলেকট্রন কি করে? একটা ইলেকট্রন গমন করে। গমন করে তোমার এই যে এরকম করে 4s1 3d5। ঠিক আছে, এই জিনিসটুকুই করে। চলো, নিচের কোনটি ক্লোরাইড আয়নের সঠিক ইলেকট্রন বিন্যাস? দেখো ক্লোরাইড আয়ন, এই যে ক্লোরাইড আয়নটা আছে না, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা কত দেখি? 17। আর ক্লোরাইড আয়ন মানে কত? এখানে 18টা ইলেকট্রন আছে। 18টা ইলেকট্রনের জন্য ইলেকট্রন বিন্যাস কোনটা? 1s2 2s2 2p6 3s2 3p6। এইটা বুঝতে পারছো সবাই? পারবা আশা করি। এখন চলো আর একটা প্রশ্ন দেখাবো, নিচের কোনটি ফেরিক আয়নের সঠিক ইলেকট্রন বিন্যাস? দেখো ফেরাস আয়ন যেটা আছে বা ফেরিক যেটা আছে, এই ফেরাসের কত? পারমাণবিক সংখ্যা কত? সবাই জানো আশা করি তোমরা, যে ফেরাসের পারমাণবিক যে সংখ্যাটা আছে সেটা কত বলতো? 26। 3+, ফেরাসের হচ্ছে 26। যখন 3+ হইলো ফেরাসের 26, 3+ হইলে সেখান থেকে কত হইলো? ইলেকট্রন কয়টা হইলো? ফেরাস 3+ মানে 23টা ইলেকট্রন আছে তার মধ্যে। এখন 23টা ইলেকট্রনের ভাগ করতে গেলে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 এই পর্যন্ত তোমার সঠিক আছে। এই পর্যন্ত সব জায়গাতেই সঠিক, তাই না? এই পর্যন্ত সব জায়গাতেই ঠিক আছে, ঝামেলা বাজে তারপরে। এখন এর কয়টা ইলেকট্রন? 23টা ইলেকট্রন। এইখান পর্যন্ত তোমার গেছে 18টা। এইখান পর্যন্ত যদি তোমার 18টা যায়, তাহলে বাকি রইলো আর কয়টা ইলেকট্রন? বাকি রইলো আর 5টা ইলেকট্রন। 5টা। 18টা গেছে গা, এই পর্যন্ত 18টা গেছে, 23টা থেকে এখানে 18টা, তাহলে বাকি রইলো কয়টা? বাকি 5টা। বাকি 5টা ইলেকট্রন যা আছে, এখন 5টা ইলেকট্রন যোগ করো। কোথায় আছে? এখানে আছে 6টা, না এখানে আছে 6টা, এইখানে আছে 5টা। দেখো এইখানে আছে 5টা, এইখানে আছে 8টা। এখানে এই যে ডি আর এস এর মধ্যে আছে 8টা, এখানে ডি আর এস এর মধ্যে আছে কয়টা? 6টা। এখানে ডি এর মধ্যে আছে 6টা, এখানে ডি এর মধ্যে কয়টা আছে ভাইয়ারা? ডি এর মধ্যে আছে 5টা। তার মানে তোমার ইলেকট্রন বিন্যাস যদি তুমি করো তাহলে তোমার কয়টা পাইতেছো এখানে? তার মানে Fe3+ এর মধ্যে কোনটা হচ্ছে Fe3+ এর ইলেকট্রন বিন্যাস? এই যে সি নাম্বার যেটা আছে এইটা, সরি সি নাম্বার বলছি, এই যে বি নাম্বার যেটা আছে, এই বি নাম্বারটা হচ্ছে সঠিক ইলেকট্রন বিন্যাস। কারণ এখানে কয়টা আছে? 1s2 2s2 2p6 3s2 3p6, 18টা 5টা 23টা আছে, যেটা হচ্ছে এই ফেরাস 3+ এর ইলেকট্রন বিন্যাস। ক্লিয়ার? আশা করি কারো কোনো প্রবলেম থাকলে বলবা। নিচের কোনটি কপারের সঠিক ইলেকট্রন বিন্যাস? দেখো কপারের কোনটা? আমি একটু আগে পড়াই আসছি, 3d10 4s1 থাকবে এইভাবে, আর এইটুকু থাকবে আর্গনের মতো।
আর্গন, এইটুকু আর্গন। আচ্ছা, অনেক সময় তোমাদের কিন্তু অপশন এইভাবেও দিতে পারে, আর্গন 3d10 4s1 এই পর্যন্ত লিখবো, এটা লিখে দিবে আর্গন 3d9 4s2, এইভাবেও কিন্তু অপশন থাকতে পারে যদি তোমাদের আর কি দেয়। যদি ওই রকম অপশন দেয় তাহলে কিন্তু প্যানিক হওয়ার কিছু নাই, ওইটুকু মানে আর্গন বুঝাইছে আর কি। আর্গন মানে এই যে এইটুকুর ইলেকট্রন বিন্যাস, আর্গনের ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ আনসার কোনটা হচ্ছে এটার এ, 3d10 এবং 4s1। তো এই ছিল হচ্ছে ভাইয়ারা আজকের আমার ক্লাস। কারো যদি কোনো প্রবলেম থাকে এই যে কয়টা স্লাইড পড়াইলাম আমি এর মধ্যে, তারপরেও আমাকে প্রশ্ন করতে পারো, ঠিক আছে? কারো যদি প্রবলেম থাকে তাও আমাকে প্রশ্ন করতে পারো। আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা না। যদি তাও থাকে এই অংশগুলোর মধ্যে, গ্রুপের মধ্যে আমার যে কোনো পোস্টে কমেন্ট করবা বা আমাকে দেখাবা, যে কোনো সমস্যা, যে কোনো কিছু হলে আমি আছি তোমাদের পাশে। জাস্ট এইটুকু মাথায় রাখবো, একজন বড় ভাই আছে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে আগামীকাল।